রবীন্দ্রনাথের প্রত্যেকটা শব্দ আজও বড় প্রাসঙ্গিক। মনে রয়ে গেল মনের কথা, শুধু চোখের জল, প্রাণের ব্যথা। আর.জি. করের নৃশংস আর মর্মান্তিক ঘটনার পর 161 দিন পেরিয়ে গেছে, কিন্তু এতগুলো দিন, এতগুলো মাস, এতগুলো সপ্তাহে শুকোয়নি চোখের জল। দেশ জুড়ে তোলপাড় ফেলা এই মামলায় কাল রায় দিতে চলেছে শিয়ালদা আদালত। কিন্তু সব প্রশ্নের কি উত্তর পেয়েছি আমরা? যাদের সব থেকে বড় ক্ষতিটা হয়ে গেছে, তাদের ক্ষতে আদৌ কি কোনো প্রলেপ দেয়া গেছে? আজকের এই অনুষ্ঠানে সেই সব কিছুর উত্তর খুঁজব আমরা। তবে শুরুতেই আজকের প্রথম প্রতিবেদন। কালই ঘোষণা হতে চলেছে আর.জি. কর মামলার রায়, যার দিকে নজর থাকছে শুধু এ রাজ্যের নয়, গোটা দেশের। আমাদের আর কিছু হারানোর নেই, সব হারিয়ে ফেলেছি, তাই আমাদের আর কোনো ভয় নেই। এক ডক্টর কি মত, আর তা ঘিরে দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। সালের 9ই আগস্ট আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। কে বা কারা ধর্ষণকারী খুনি? খুনে কারা সঙ্গ দিয়েছিল? উদ্দেশ্য কি? প্রশ্নের উত্তর খুঁজতে নেবে প্রথমে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তারপর তদন্ত যায় সিবিআই এর হাতে। হাইকোর্ট হয়ে মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টে। সেই ধর্ষণ খুনের ঘটনার 5 মাস 9 দিন অর্থাৎ 162 দিন পর শনিবার মামলার রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। দুপুরের রায় ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। আজ ন্যায়ালয়ের উপর ভরসা রয়েছে, কিন্তু এক অসম্পূর্ণ রায় আসার সম্ভাবনাই বেশি। এবং সিবিআই এর এই ব্যর্থতা, এখানে আন্দোলন থেমে যাওয়ার তো কোনো জায়গাই নেই। একটা ক্রাইম সিন ঘটলো, পরের দিন সেখানে কোনো এক বর্ধমানের পিজিটি, কোনো এক সাগর দত্তের এক্স পিজিটি, তারা হঠাৎ ওখানে চলে যাবে কেন? মানে তারা কি করতে ওখানে যাবে যদি তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না হয়? ক্রাইম সিনে তারা ঢুকবে কেন? তো সেই প্রশ্নের কোনো উত্তরই আমরা পেলাম না। সিবিআই এত বড় ঘটনা, যেখানে একটা ইনস্টিটিউশনাল মার্ডারের অভিযোগ, সেখানে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিটই দিতে পারলো না। মেয়ের মৃত্যু নিয়ে শুরুতে সঠিক খবর না দেওয়া, হাসপাতালে পৌঁছানোর পরও দীর্ঘক্ষণ বসিয়ে রাখা, মেয়েকে দেখতে না দেওয়া, কর্তৃপক্ষের দেখা না করা, এমন গুচ্ছ অভিযোগ তুলেছেন নিহত চিকিৎসকের মা বাবা। সেই রাতে ময়না তদন্তের পর বাড়ির লোককে কিছু না জানিয়ে পুলিশ মৃতদেহ নিয়ে বেরিয়ে যায় বলে অভিযোগ তাদের। দেখুন না কি করছে পুলিশ, কি করছে আমাদের পুলিশ, আমাদের কিভাবে অত্যাচার করছে, পুলিশ আমাদের কিভাবে অত্যাচার করছে। ওই দেখুন, ওই দেখুন, দেখুন দাঁত দেবে এখানে, চার চার সরিয়ে দেবে এখান থেকে। ডেড বডি নিয়ে চলে গেছে, ডেড বডি নিয়ে কোথায় চলে গেল? আমাদেরকে মেয়েটাকে মেরে ফেললো, তারপরে একা অত্যাচার আমাদের উপরে। তারপর আর.জি. কর মেডিকেলে তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে বেনজির নাগরিক আন্দোলনের সাক্ষী হয়েছে বাংলা। রাত দখল থেকে শুরু করে শিরদাঁড়া হাতে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান। ধর্ণা, অনশন, ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডানের সমর্থকদের একযোগে আন্দোলন। এরই মধ্যে 14ই আগস্ট মেয়েদের রাত দখলের দিন ভাঙচুর চালানো হয় আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে। তারপর থেকে নাগরিক সমাজের আন্দোলন আরো দ্রুত শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমুদ্র, রাজপথ থেকে মফস্বল অবধি ছড়িয়ে পড়ে। অনশনে বসেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের কখনো মিটিং ভেস্তে যাওয়া, কখনো মিটিং হওয়া। শেষ অবধি আন্দোলনকারীদের দাবি মেনে পুলিশ কমিশনার থেকে ডিসি, স্বাস্থ্য অধিকর্তাদের সরানোরও সাক্ষী হয়েছে এই রাজ্য। শেষ পর্যন্ত 21শে অক্টোবর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পরে অনশন আন্দোলন প্রত্যাহার করে নেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু তারপর আন্দোলনের ঝাঁজ কমলেও পুঞ্জীভূত ক্ষোভ কমেনি। এরই মধ্যে ধর্ষণ খুনের মামলায় একমাত্র সঞ্জয় রায়ের বিরুদ্ধেই চার্জশিট দেয় সিবিআই। সেই চার্জশিটের ভিত্তিতে মামলার চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল গত 11ই নভেম্বর। তার 2 মাস পর রায় ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। যে একমাত্র যে অভিযুক্ত তাকেই
একটা শাস্তির ঘোষণা শোনানো হবে। দেখুন, সঞ্জয় রায়কে যে সর্বোচ্চ শাস্তি দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা থাকার কথা নয়, কেননা সে যদি জড়িত থাকে, তার বিরুদ্ধে এভিডেন্স থাকে, তার সর্বোচ্চ শাস্তি হোক। শুধু জুনিয়র ডাক্তার না, আপনারা সকলেই জানেন আগামীকাল অভয়া মঞ্চ থেকে শুরু করে জুনিয়র জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, সিনিয়র ডাক্তারদের সকলের তরফ থেকেই জমায়েতের ডাক দেওয়া হয়েছে। আমরা সকলেই ওখানে উপস্থিত হব। কলকাতা পুলিশের পথেই সিবিআই হারছে, বিশেষ কাউকে আড়াল করা হচ্ছে। সঞ্জয় রায়ের একার পক্ষে এই কাণ্ড ঘটানো সম্ভব নয়। এই অভিযোগে ফের রাস্তায় নেমেছে চিকিৎসক থেকে নাগরিক সমাজ। সূত্রের খবর, এই মামলায় এখনো পর্যন্ত মোট 51 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। যদি ভার্ডিক্ট আশাতীত হয় তাহলেও পথে নেবে সেই আন্দোলন, সেইটা এগিয়ে নিয়ে যেতে হবে। আর যদি সেটা আশাতীত না হয় তাহলেও আন্দোলন জোরদার হবে। যতক্ষণ না সত্য উদ্ঘাটিত হবে ততক্ষণ পশ্চিমবঙ্গের মানুষ লড়বে, পশ্চিমবঙ্গের মেয়েরা নারীরা লড়বে তিলোত্তমার জন্যে। এটাই আমাদের অঙ্গীকার। শনিবার বিচারক অনির্বাণ দাসের এজলাসে এই মামলার রায় দেন। ব্রতদেব ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আগামীকাল দুপুর 2:30 নাগাদ, অর্থাৎ আর কয়েক ঘন্টা পর, শিয়ালদা কোর্টের মাননীয় বিচারক অনির্বাণ দাস আরজিকর ধর্ষণ ও খুনের মামলার রায় দেবেন। অবধারিতভাবেই যে বাবা মা সব কিছু হারিয়েছেন তারা কি ভাবছেন তাদের কথা দিয়ে আজ শুরু করব। আপনাদের দুজনেরই চোখে জল। কালকে কি কোর্টে যাবেন? এবং দুজনেই যাবেন। 162 দিন ধরে এত কথা, এত আন্দোলন, এত রাত দখল, এত দ্রোহের কার্নিভাল, এত শুনানি, এত প্রতিশ্রুতি, এই সমস্ত পেরিয়ে 162 দিন পরে এই যে রায়, কি সুবিচার পাবেন বলে আশা করছেন? 51 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, 2 মাস ধরে বিচারপতি সব শুনেছেন। বিচারপতি যেটা ভালো মনে করবেন নিশ্চয়ই সেই রায় দেবেন, আমাদের আশা। তবে আমাদের যে মেইন সত্য এখনও উদ্ঘাটিত হয়নি, মানে একজনের পক্ষে এই কাজ ঘটানো অসম্ভব ব্যাপার আমাদের মনে হয়। এবং সিএফএসএলের রিপোর্টেই তো সেটা উল্লেখ করা হয়েছে, কিন্তু একটা মেডিকেল বোর্ড আবার সেখানে উল্টো সুর দিয়েছে। MBMI বলে একটা মেডিকেল টিম তৈরি করা হয়েছিল, সেখানে ডাক্তার আদর্শ কুমার বলেছেন যে একজনের পক্ষে ঘটনা ঘটানো সম্ভব। আমরা যে লয়ার প্রথম ইনক্লুড করেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তো ওনার প্রচেষ্টায় মামলাটা হাইকোর্টে গিয়ে, আমরা হাইকোর্টে কিন্তু প্রথম থেকে সিবিআই চাইনি। অনেকে আমাদের বলছেন সিবিআইকে চেয়ে সিবিআইকে ডেকে নিয়ে এসে এখন সিবিআইয়ের উপর আমরা ভরসা রাখতে পারছি না। আমরা চেয়েছিলাম ইন্ডিপেন্ডেন্স ইম্পেরিয়াল অফিসার আন্ডার সুপারভিশন অফ দ্য জাজ অফ দ্য হাইকোর্ট। সেখানে হাইকোর্ট সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল। আপনারা সিবিআইয়ের উপর ভরসা রেখেছিলেন। আমার মনে আছে সেপ্টেম্বর মাসে এই স্টুডিওতে যখন এলেন আপনারা একদম বলেছেন যে সিবিআইয়ের উপর আমাদের সঙ্গে যোগাযোগ রাখছিল, আমাদের সঙ্গে যোগাযোগ রাখছিল। কলকাতা পুলিশ প্রথম দিকে যা করেছে, প্রথম দিন আমাদের যা করেছে, মানে আমার মেয়ের মৃত্যুতে যে আমরা দুঃখ না পেয়েছি, পুলিশের যে ওই যে কর্মকাণ্ড আমাদের সেটা আরো বেশি দুঃখিত করেছে। মানে মেয়ের মৃত্যু তো আমাদের কাছে একটা শোকের বিষয় ছিলই, বিপরীতে যে পুলিশের যে অত্যাচার আমাদের উপরে দিন হয়েছিল, মানসিক অত্যাচার, সেটা আমরা আশা করব পৃথিবীতে কোনো মা বাবাকে যেন সেটা সহ্য করতে না হয়। সেটা পুলিশ কেন করেছিল বা কার নির্দেশে করেছিল সেটা পুলিশই জানে। আমরা তো এই ব্যাপারে তদন্ত করছি না, আর আমাদের তদন্ত করার কোনো ক্ষমতাও নেই। সেটা ধরুন আজকে সিবিআই কলকাতা হাইকোর্টে, আমি বারবার বলি যে নজিরবিহীনভাবে, আপনারা যখন বললেন কলকাতা পুলিশের ওপর ভরসা নেই, খুব কম মামলা এরকম হয় যে নজিরবিহীনভাবে মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের শুনানির প্রথম দিন সিবিআই তদন্তের নির্দেশ দিলেন। উনি সমস্ত বিষয়টা দেখেই, হ্যাঁ একদম, আপনারা একদম হলফনামায় ডিটেলস লিখেছিলেন যে কি হয়েছে। আমি আসবো সেই প্রসঙ্গেও, যে 4 দিনে কলকাতা পুলিশ যেখানে পৌঁছলো, সিবিআই দেখা গেল যে তাদের চার্জশিট যদি ধরি, একজনকেই তারা অ্যাকিউজ করলো এবং একেবারে সেই জায়গায় সেই কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার শুধুমাত্র সঞ্জয় রায়। আমি বলছি এখনো পর্যন্ত এই 5 মাস ধরে, 5 মাস পর সিবিআইয়ের এই তদন্ত এবং চার্জশিট সম্পর্কে যা জেনেছেন, আজকের দিনে দাঁড়িয়ে সিবিআইয়ের ওপর আস্থা রাখতে পারছেন? সত্যি কথা বলতে সিবিআইয়ের কাছ থেকে আমরা আজ পর্যন্ত কিছুই জানতে পারিনি। আচ্ছা, এই যে রিপোর্টগুলো এখন ভাইরাল হয়েছে বলে আমরা প্রকাশ্যে আসাতে কিছু কিছু জানতে পারছি। কিন্তু এই যে সিবিআই বারবার সুপ্রিম কোর্টে বলে যে আপনাদের সঙ্গে রেগুলার ফ্যামিলির সঙ্গে তারা যোগাযোগ করেনি, এটাই তো আমাদের সবচেয়ে আশ্চর্য বিষয় যে সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে এত মিথ্যা কথা বলা যায়।
আমরা কিন্তু এটা আমরা তো আজই আইন আদালত জীবনে কোনোদিন আমি কোর্টে যাইনি। ঠিকই। এখন আজকে মেয়েকে একটা জায়গায় পৌঁছে দিয়েছিলাম বলে আমাদের এই আইন আদালত করতে হচ্ছে, সেটা আমাদের খুবই মানে মর্মান্তিক ব্যাপার। এখন সত্যি মনে হয় মেয়েটাকে যদি শিক্ষিত না করতে, লেখাপড়া না শেখাতাম, আজকে আমাদের এই পরিস্থিতিটার সামনে হতো না। সে যাই হোক, মারাত্মক কথা বললেন, মারাত্মক কথা বললেন। একবার মাসিমার কাছে যাই, যে মাসিমা প্রথম মুহূর্ত থেকে হাসপাতাল কর্তৃপক্ষের যা ব্যবহার, তাতে আপনি আগের দিনও কাঁদতে কাঁদতে বলছিলেন যে প্রত্যেকটা পদক্ষেপ আপনাদের সন্দেহের কারণ। এক হচ্ছে প্রথমে বলা হলো, সেই টেলিফোন অডিও ভাইরাল হয়েছিল যে মেয়ে আত্মহত্যা করেছে। তারপর প্রথমে আত্মহত্যা প্রথমে বলো অসুস্থ, উনি হসপিটালের সুচরিতা পাল ওনার নাম, তখন নাম জানতাম না আমরা, পরে নাম জেনেছি। কিন্তু ওনাকে সাক্ষীতেও রাখা হয়নি। উনি প্রথমে বলেছিলেন যে আপনার মেয়ে অসুস্থ, আপনারা তাড়াতাড়ি আসুন। তখন আমরা আবার ফোন করি, তখন বলে কি হয়ে, আমরা বলি কি হয়েছে আমার মেয়ের, উনি বলেন আমি তো ডাক্তার নই, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, আপনারা তাড়াতাড়ি আসুন। এবং আমরা নিচে গিয়ে গাড়ির ড্রাইভারকে ডাকতে ডাকতে তখন আপনাদের তো বারবার বলার চেষ্টা করছিলাম আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে, কিছুটা মারা গেছে, ঠিক এরকম বলেছিলেন, কিছুটা মারা গেছে। তারপরে হাসপাতালে যখন পৌঁছলেন, ঘন্টার পর ঘন্টা আপনাদের বসিয়ে রাখা হচ্ছে, 3.5 ঘন্টা বসিয়ে রাখা। তখন যে পরিস্থিতিতে আমরা পড়েছিলাম, আমি বারবার তো পুলিশের পায়ে ধরেও কেঁদেছিলাম যে ভেতরে এত লোকজন দেখতে পাচ্ছি, আমাদের একবার ঢুকতে দিন, আমরা টাচ করব না, শুধু দেখব মেয়েটাকে, একটু চলে আসব। কিন্তু তাও আমাদের দেখতে যেতে দেওয়া হয়নি। এবং সেদিন হসপিটাল কর্তৃপক্ষ এবং ওই পুলিশ কমিশনার, পুলিশের প্রশাসন আমাদের সঙ্গে যে ব্যবহার, অমানবিক ব্যবহার করেছে, এরকম অমানবিক ব্যবহার যেন কোনো বাবা মার কোনোদিন না পেতে হয়। আমি দুটো বললাম, এক হচ্ছে যে প্রথমে যেভাবে বলা হলো, তারপরে বসিয়ে রাখা হলো, তৃতীয় যে প্রিন্সিপাল দেখা করলেন না, প্রিন্সিপাল আমাদের সঙ্গে দেখা করলেন না, কিন্তু আমাদের ওখানকার লোকাল এমএলএ, লোকাল কমিশনার, তাদের সঙ্গে তার ঘরে বসে 1 ঘন্টা 1.5 ঘন্টা মিটিং করলেন। চতুর্থ, যে তাড়াহুড়ো করে সূর্যাস্তের মধ্যে ময়নাতদন্ত করার জন্য বডি হলো, যেটার জন্য স্পেশাল পারমিশন জোগাড় করা হলো। বলেছিলাম আমার মেয়ের এখানে পোস্টমর্টমই করব না, যেখানে আমার মেয়েকে খুন করা হয়েছে সেখানে আমার মেয়েকে পোস্টমর্টম করব না। কিন্তু ওখানে আমাদের বা ওনাকে, আমাকে বা আমাদের বাড়ির লোককে তো বাড়ি করে দেওয়া হয়েছিল, কোনো কথা শোনা হয়নি, ওদের ইচ্ছে মতোই করেছে। এবং সূর্যাস্তর পরে যে করা যায় না বা বডি ফ্রিজ আপ, এটা তো হসপিটালে একটা ঘটনা, আমার মেয়ে কর্মরত অবস্থায় মারা গেছে, এটা তো হসপিটাল কর্তৃপক্ষেরই আমাদের সঙ্গে সহযোগিতা করা উচিত ছিল, সেটা না করে ওনাদের মতো করে করেছে। এবং পরিবারের ইচ্ছেকে মর্যাদা দেওয়া উচিত ছিল, যেটা আপনাদের আপত্তি সত্ত্বেও, সে আপত্তি ক্যামেরায় অবধি রেকর্ডেড আছে যে ওই রাতেই সমস্ত অন্ত্যেষ্টি করা হলো। আপনারা যখন থানা থেকে বেরোচ্ছেন সেই নীল গাড়িতে, তো তখন বলা হচ্ছে যে বডি পৌঁছে গেছে, তার 2 ঘন্টা আগে পৌঁছে গেছে, 2 ঘন্টা আগে। আমাদের ওখানে পুলিশ নামতেও দেয়নি, আমরা হঠাৎ তালা থানা আমাদের পুলিশ, আমাকে পুলিশ সাইনটা করিয়ে নিয়েছে, তখন উনি ছিলেনও না ওখানে, সাইন করে ঘুরেই দেখি আমার মেয়ের ডেড বডি আর নেই। আমার বাড়ির এতজন লোক রয়েছে ওখানে, কাউকে ডেড বডির সঙ্গে আসতেও দেওয়া হয়নি। আমাদের ওখানকার লোকাল কমিশনার, সে আমার মেয়ের গাড়িতে উঠে গ্রিন করিডর করে নিয়ে চলে এসেছে। আমরা মেয়ের গাড়ি দেখতে না পেয়ে তখন আমরা বললাম তালা থানায় চলো, গিয়ে এফআইআর করি যে আমরা এখন দেহ নিয়ে বাড়ি যাব না, আমরা পোস্টমর্টম, 2nd পোস্টমর্টমের জন্য প্রিজার্ভ করব, আর আজকে আর দেহ দাহ করবো না, ওর কাকা কালকে বাড়িতে আসবে, তারপর দেহ আমরা পোড়াবো। এটা পুলিশ আমাদের গাড়ি থেকে নামতেই দেয়নি, আমাদের গাড়ির ড্রাইভারকে লক করে অন্য গাড়িতে নিয়ে গেছে এবং আমরা ওখানে নামতেই পারিনি। পুলিশ প্রথমে গিয়ে 8-10 জন পুলিশ ছিল, পরে ওখানে 200-300 পুলিশ হয়ে গেছে। দেখুন, এই অশ্রু সজল চোখে বাবা মার প্রথম দিন থেকে একটাই দাবি, সেটা হচ্ছে মেয়েকে তো তারা হারিয়েছেন, সমস্ত কিছু হারিয়েছেন, কিন্তু তারা যে প্রশ্নগুলো করছেন, এই গোটা ঘটনা একজন অসহায় মা বাবার মনে যে প্রশ্নগুলো জন্ম দিয়েছে, সেইগুলোর উত্তর কে দেবে আর সেইগুলোর উত্তর কবে পাওয়া যাবে? যে এজেন্সি তদন্ত করুক না কেন, রাজ্য পুলিশ হতে পারে, সিআইডি হতে পারে, সিবিআই হতে পারে, যে এজেন্সি তদন্ত করুক না কেন, তাদের প্রাথমিক দায়িত্ব কিন্তু, যে কথা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বারবার মনে করিয়ে দিয়েছিলেন, যে এই বাবা মার প্রশ্নের উত্তরগুলো দেয়া।
বারবার সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে পরিবারের সঙ্গে একদম কোট অ্যান্ড কোট একাধিক, ইনফ্যাক্ট প্রায় প্রত্যেকটা শুনানিতে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের আশ্বস্ত করা হয়েছে যে পরিবারের সঙ্গে প্রতিদিন নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, নিয়মিত যোগাযোগ থাকছে এবং তাদের ব্রিফ করা হচ্ছে। এ কথা কিন্তু সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বারবার অফিসিয়ালি বলা হয়েছে, অথচ বাবা মা বলছেন যে সেই তদন্তের সামান্যতম তথ্য তাদের দেয়া হয়নি। আমি এইখান থেকে এই বাবা মা খুব স্পেসিফিক্যালি বলছেন যে আফসোস হচ্ছে যে মেয়েকে এই জায়গায় পৌঁছে দিয়েছি বলে এই কোর্ট সেই কোর্ট এই এত কিছুর মধ্যে পড়তে হয়েছে যে বোধহয় গোটা ব্যাপারটা তাদের গভীরতম জায়গায় আঘাত করেছে। সেই আঘাত থেকে তারা গুছিয়ে কলকাতা হাইকোর্টে 42টা প্রশ্ন এবং শিয়ালদা কোর্টে 35টা প্রশ্ন সহ আবেদন জমা দিয়েছেন যে এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে। আমি দ্রুত ইন আ নাটশেল যে প্রশ্নগুলো তারা তুলেছেন, যে প্রশ্নগুলোর উত্তর পাচ্ছেন না, হাজার মাথা খুঁড়ে হাজার চোখের জল ফেলেও যার উত্তর পাচ্ছেন না, আমি সেই প্রশ্নগুলো একটু দেখে নিই। বাবা মার মনে কি প্রশ্ন, কোথায় তাদের সংশয়টা? কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে। মেয়ের শেষকৃত্য কেন তড়িঘড়ি করা হয়েছিল? উদ্ধারের সময় কি মেয়েটা বেঁচে ছিল? ঘটনার পর কি ক্রাইম সিন সাজানো হয়েছিল? মেয়ে চলে যাবার 5 মাস পরও এই প্রশ্নগুলোর উত্তর হাতড়ে বেড়াচ্ছেন সন্তানহারা প্রৌঢ় দম্পতি। 9 আগস্ট শেষবার দেখেছিলেন মেয়েটাকে, সে তখন নিথর। হাতে করে বড় করা মেয়ের শেষকৃত্য করতে হয়েছিল নিজের হাতে। সেই থেকে বিচারের অপেক্ষায় দিন গুনছেন সন্তানহারা এই দম্পতি। ক্যালেন্ডারের পাতায় একটা একটা করে 5টা মাস পেরিয়ে গেছে। শনিবার আরজিকর মামলার রায় ঘোষণা করবে শিয়ালদা কোর্ট। কিন্তু আরজিকর মেডিকেলে নিহত তরুণীর মা বাবা হাইকোর্ট ও নিম্ন আদালত মিলিয়ে যে 77টা প্রশ্ন তুলেছিলেন তার উত্তর কোথায়? ডিসেম্বর মাসে 42টি প্রশ্ন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিহত চিকিৎসকের মা বাবা। তারা প্রশ্ন তুলেছিলেন কেন তাদের মেয়ের শেষকৃত্য তড়িঘড়ি করা হয়েছিল, কেন স্থানীয় বিধায়ক এবং কাউন্সিলরের নজরদারিতে তড়িঘড়ি মৃতদেহ সৎকার হয়েছিল, বাবা দ্বিতীয় ময়নাতদন্ত চাওয়া সত্ত্বেও কেন তা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছিল, মৃতদেহ উদ্ধারের দীর্ঘক্ষণ পর কেন মৃত ঘোষণা করা হয়েছিল, তরুণীকে যখন উদ্ধার করা হয়েছিল তখন কি তিনি বেঁচে ছিলেন, ইচ্ছাকৃতভাবেই কি তাকে বাঁচানোর চেষ্টা করা হয়নি, নিহত চিকিৎসকের মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা কি করা হয়েছে, ঘটনার পর কি ক্রাইম সিন সাজানো হয়েছিল? আরজিকর কাণ্ডে মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। ঘটনাস্থল অর্থাৎ সেমিনার হলে কয়েকজন জুনিয়র ডাক্তারের উপস্থিতি ঘিরেও রহস্য তৈরি হয়েছিল। এই প্রেক্ষাপটে নিহত চিকিৎসকের মা বাবা এই প্রশ্নও তুলেছিলেন যে ঘটনার দিন রাতে সন্দীপ ঘোষ কোথায় কোথায় গিয়েছিলেন, অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস কেন ঘটনাস্থলে গিয়েছিলেন, 8ই আগস্ট রাত 11টার পর থেকে সিসিটিভি ফুটেজ সিবিআইকে দেওয়া হলো না কেন? ডাক্তারদের 24/7 ওয়ার্ক স্টেশন আছে, তাদের সামনে দিয়ে কেউ গেল, ওরকম একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটালো এবং বেরিয়ে গেল, এটা হওয়া সম্ভব নয়। এবং এটাও তারা সেই সিএফএসএল রিপোর্টে দিয়েছে যে কোনো একা ব্যক্তির দ্বারা এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটানো সম্ভব নয়। তার মানে তো এটাই দাঁড়ায় যে একা সঞ্জয় রায়কে যদি দায়ী করে যদি সিবিআই চার্জশিট দিয়ে থাকে তার মধ্যে মানুষের বিশ্বাস নেই। 1 মাস পর নিম্ন আদালতেও 35টি প্রশ্নপত্র সহ আবেদন জানান নিহত চিকিৎসকের মা বাবা। সেখানে তারা প্রশ্ন তুলেছিলেন 8ই আগস্ট ধর্ষণ খুনের আগে ও পরে কি কি ঘটেছিল, তা নিয়ে কেন অন ডিউটি নার্সদের জিজ্ঞাসাবাদ করা হয়নি, তরুণী চিকিৎসক যে 4 জনের সঙ্গে খাওয়া দাওয়া করেন তাদের কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি, ফুড ডেলিভারি সংস্থার যে কর্মী খাবার দিতে এসেছিলেন তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি, কেন তড়িঘড়ি সেমিনার রুম লাগোয়া অংশ ভাঙা হচ্ছিল, তড়িঘড়ি ক্রাইম সিনের লাগোয়া অংশ ভাঙা হচ্ছিল, তার তদন্ত কোথায়? আমাদের অনেক কিছু মানে মনে হয়েছে যে ওই দিকগুলো এখনো কোনো ইনভেস্টিগেটই হয়নি, সেই কোশ্চেনগুলো আমরা রেখেছি জাজের কাছে। এখানে কিন্তু রহস্য থেকে গেল, রহস্যের কিন্তু অনেক কিনারাই হয়নি। সিবিআই বারবার বলছিলেন যে কিছু এরকম তথ্য প্রমাণ আছে হাতে যার থেকে আরও অনেক মানে গণধোলাইয়ের মতো করে মারা হয়েছিল এবং সেটা কখনো একজনের পক্ষে সম্ভব নয়। তো সবটাই খুব ধোঁয়াশে এবং এখানে আরও একটা প্রশ্নচিহ্ন উঠে গেছিল যে আদৌ ক্রাইম সিন যেটা প্লেস অফ অকারেন্স সেটা আদৌ সেই সেমিনার রুম কিনা। কিন্তু দিনের শেষে দেখা গেল সেই কোনো প্রশ্নেরই উত্তর কিন্তু আমরা স্পষ্টভাবে পেলাম না। আপনারাই তো বলেছিলেন কলকাতা পুলিশ নয় সিবিআই চাই, তাহলে সিবিআইটা মানছেন না কেন? সিবিআই তদন্ত তো এখনো চলছে, ওয়েট করুন।
এখানে ট্রায়াল চলছে, সুপ্রিম কোর্টে তো মামলা মনিটর করেছে, আপনারাও তো আইনজীবী দিয়েছিলেন, আবার আপনার মাঝপথে বদলও করেছেন। ফলে আপনাদের যা যা সন্দেহ, আপনাদের কাছে যা যা তথ্য ছিল সবটা তো সুপ্রিম কোর্টে আপনারা দিয়েছেন, এবং বলার পরেও যখন সুপ্রিম কোর্ট তদন্ত বা এই বিচারে হস্তক্ষেপ করেননি, তাহলে আপনাদের ধরে নিতে হবে, বিশ্বাসটা তো রাখতে হবে, অ্যাটলিস্ট সুপ্রিম কোর্টের উপর তো বিশ্বাসটা রাখবেন। প্রথমে কলকাতা পুলিশ তদন্ত করেছে, তারপর সিবিআই। শনিবার রায় ঘোষণা, কিন্তু সন্তানহারা মা বাবার প্রশ্নগুলোর কোনো উত্তর মিলবে কি? উজ্জ্বল মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। কোন এজেন্সি তদন্ত করলে দ্রুত ন্যায় বিচার পাওয়া যায়? দেখুন, ঘটনাচক্রে আজকেই গুড়াপে সেখানে এক নাবালিকা ধর্ষণ এবং খুন হয়েছে। 55 দিনের মাথায় রাজ্য পুলিশ তদন্ত করছিল, শাস্তি ঘোষণা করা গেছে। এর আগে কুলতলিতে রাজ্য পুলিশ তদন্ত করছিল, নাবালিকা ধর্ষণ এবং খুনে 62 দিনে শাস্তি ঘোষণা হয়েছে। ফারাক্কায় নাবালিকার ধর্ষণ এবং খুনের মামলায় 2 মাসের মধ্যে সাজা ঘোষণা হয়েছে। তিনটেই অত্যন্ত ভালো উদাহরণ। তো এই তিনটে উদাহরণ দিয়েই রাখা হচ্ছে যে রাজ্য পুলিশ যদি তদন্ত করতেন, যদি কলকাতা হাইকোর্টে আপনারা না যেতেন, তাহলে সুবিচার পেতেন। কলকাতা হাইকোর্টে গেছেন, সিবিআই হয়েছে বলে আজ সুবিচার পাচ্ছে না। একেবারে সরাসরি এই প্রশ্ন করা হচ্ছে। দেখুন, যারা ক্রাইমটা করেছে ওই সমস্ত জায়গায়, তাদের চরিত্র আর আমার মেয়ের সঙ্গে যারা ঘটনাটা ঘটিয়েছে তাদের যে স্ট্যাটাস বা সমাজে যাদের পজিশন, মানে সেটা আপনাকে ভাবতেই হবে। এইটাই হচ্ছে মেইন ব্যাপার। কাউকে এখানে আড়াল করা হচ্ছে, মানে আমি সরাসরি বলছি যে প্রভাবশালী কথা বলছি। হ্যাঁ, অবশ্যই। যেখানে সিবিআই বলছে লার্জার কনস্পিরেসি হয়েছে, হ্যাঁ, এবং যেখানে সে প্রিন্সিপাল এবং টালা থানার ওসি যেখানে মামলার কেসটায় হাসাব করেছেন এবং অ্যাবটমেন্টেরই অভিযোগ এনেছে সিবিআই চার্জশিটে, সেখানে তো বুঝতেই হবে যে এই বিচার পেতে গেলে খুব কষ্ট করতেই হবে, লড়তে হবে, সব দুয়ারে দুয়ারে যেতে হবে, বিচার ভিক্ষা চাইতে হবে। ভিক্ষা চাইলে তো পাওয়া যাবে না, এখন জোর করে আনতে হবে। আপনি বলছেন দাবি করতে হবে, দাবি করতে। এখন যা পরিস্থিতি, প্রথমে ভিক্ষা চাইছিলাম আমরা, কিন্তু দেখলাম যে ভিক্ষা করলে পাওয়া যাবে না, দাবি করে এবং জোর করে আনতে হবে। আমি উপেন্দার কাছে আসবো। উপেন্দা, আপনি প্রাক্তন অ্যাডিশনাল ডিরেক্টর সিবিআই। আমি বলছি যে ওনার আর্গুমেন্টটা যদি ধরি যে এটা হাই প্রোফাইল কেস, যারা অভিযুক্ত তারা অত্যন্ত প্রভাবশালী, তো আমি বলছি যে দেশের সবথেকে বড় তদন্তকারী সংস্থা সিবিআই, তারা কেসটা পেল। গতবারও এরা স্টুডিওতে বসে বলেছিলেন যে সিবিআইয়ের ওপর ভরসা আছে। আমি বলছি দৃশ্যত সিবিআই সব যদি বাদ দেওয়া যায়, তাহলে তথ্য প্রমাণ লোপাটের মামলায় দেখা গেল যে 90 দিন 3 মাসের মধ্যে সিবিআই চার্জশিটে দিতে পারলো না। আমি বলছি এটা তো দৃশ্যত অদক্ষতা। আপনার এই গোটা কেস আপনি ডে 1 থেকে খুব ক্লোজলি ফলো করছেন। ওরা প্রথম যেদিন সেপ্টেম্বর মাসে এই স্টুডিওতে এসেছিলেন, আপনিও লাইভে ছিলেন। আমি বলছি যে আপনার নিজের অ্যাসেসমেন্ট কি সিবিআইয়ের এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া এবং ফাইন্ডিংস নিয়ে? প্রথমে আমি বলতে চাই যে সিবিআই সাধারণত খুব তদন্তে মানে ধীরে ধীরে চলে, এবং এই একটা বদনাম বলো যাই বলো, এইটা সিবিআইয়ের আছে যে খুব জলদিতে তদন্ত হয় না। তো এইটা একটা অনেকটা অশোকের কথা বলতে চাই যে যদি কিছু সর্বনাশ করতে চাও তাহলে জলদিবাজিতে করো, অশোক নিজে বলে গেছে। ঠিক, অর্থাৎ 90 দিনে চার্জশিট না দেওয়াটা তো আর আস্তে ধীরের ব্যাপার না, অদক্ষতা। যে দুটো জিনিস আছে এখানে, যে একটা হচ্ছে এই সঞ্জয়, যে বলা হচ্ছে সিবিআই এতদিন করে রেখে যা ক্যালকাটা পুলিশ করেছিল, সঞ্জয় করেছিল। এই যে প্রথম দিন যেদিন মানে মনিটরিং হয় সুপ্রিম কোর্টে 20 তারিখে, 22 তারিখে 2 দিন পরে আবার মনিটরিং হয়, সেই দিন সলিসিটর জেনারেল কি বলছে কি যে সিন অফ ক্রাইম হ্যাজ বিন অল্টার্ড, একদম মানে 2 দিনের মাথায়, মানে 20 তারিখে প্রথম, যদি আমার মেমোরি ঠিক হয়, 20 তারিখে প্রথম মানে মনিটরিং হয়, তার 2 দিন পরেই আবার 22 তারিখে মনিটরিং, একদম। তো তার মানে কি হচ্ছে কি যে তাহলে যদি ওই সিন অফ ক্রাইম ওই জায়গা না হয়, তাহলে হোল থিং ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তাহলে সেই তদন্তটা, এইবার বলি কি ওরা কি বলছে যে এই তদন্ত করাটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। আর একটা কথা বলেছে ওরা, আমি বলবো কি যে অবস্থায় ক্যালকাটা পুলিশ
কি বলেছিল মুখবার্দিওয়ালা, যে এরকম খারাপ তদন্ত আমি 30 বছরে আমার কর্মজীবনে দেখিনি। তার মানে তদন্তটা এত খারাপ হয়েছে যে তা দিয়ে কিছু করা যায় না। এবং তারপরেও আমি বলবো কি, যদি কিছু মনে আপনারা না করেন মা এবং বাবা, এই কেসে এই সঞ্জয়ের বিরুদ্ধেও চার্জশিট দেওয়া একটা মিরাকল। কারণ এমনভাবে সর্বনাশ করে গেছে প্রত্যেকটা জিনিসের উপরে, তা দিয়ে তদন্ত হয় না। সেই কথাই কিন্তু সলিসিটর জেনারেল বলতে চাচ্ছিল। এইটা সম্ভবপর নয়। এবং এই চার্জশিট হতো না যদি সিবিআই না আসতো, তাহলে সঞ্জয়কেও চার্জশিট করা যেত না। 1 নম্বর, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছেন 4 দিনে তো কলকাতা পুলিশ সঞ্জয়কে পিনপয়েন্ট করেছিল? ওটা বললে হবে না। যেভাবে আপনি যদি চার্জশিটটা ভালো করে তুমি পড়ো, তাহলে দেখবা তারা কত জায়গায় কত পয়েন্ট বার করেছে, মানে সিবিআই কত পয়েন্ট বার করেছে, প্রায় 30টা পয়েন্ট বার করেছে, যে কিভাবে 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 আমরা বলছি যে এও এর মধ্যে আছে। তার মানে এই না যে এই কেসে আর কেউ নাই, এই কথা সিবিআই কিন্তু বলে নাই। কিন্তু তার মানে এই না যে আর কেউ নাই, এ কথা আমরা বলছি না। আমরা তদন্ত করছি এবং সম্ভাবনা থাকে। তো অতএব আমি বলবো কি, যে আমার খুব দুঃখ লাগছে যে আপনারা যখন যা আপনাদের কখনো সিবিআই বলেনি, এখন যা হওয়ার তা হয়ে গিয়েছে, তখন যদি একবার মানে আমার কাছে ঠিকমতো আসা যাওয়া হতো, তাহলে কীভাবে, এমনকি যারা আন্দোলন করছে, আমি বাড়িতে বসে না অনেকবার চিন্তা করেছি যে এই ছোকরারা যদি আমার কাছে একটু আসতো, তাহলে আমি বিভিন্ন জায়গায় খবরও দিয়েছিলাম যে এইভাবে করো না, এইভাবে করো না, সিবিআইকে আমরা চাপে রাখবো এবং সিবিআইকে করতে হবে কারা মনিটরিং করছে, কিভাবে মনিটর হচ্ছে, এবং এই সিটের ইনচার্জকে। কিন্তু আমি আপনাকে বলছি উপেন্দ্র, সিবিআই কে চাপে রাখতে হবে কেন? সিবিআই ফেয়ারলি তদন্ত করবে, করে সত্য উদ্ঘাটন করবে। সমান একটা কথা আছে, আমি তো কম দিন সিবিআইতে ছিলাম না, তুমি জানো যে সিবিআই কিন্তু যখন কেস নেয় সেই কেসই নেয় যেখানে চাপ থাকে। কারণ অন্য এজেন্সি ফেল করলে তখনই সিবিআই এর কাছে যায়। অতএব সিবিআই যখন তারা নিচ্ছে তাদের উপরে কোনো চাপ থাকে না, এই কথাটাও ঠিক না। এবং সব সময় যে সিবিআই ঠিকমতো কাজ করে এই কথাও ঠিক না। তো তখন ওই অফিসাররা যারা আছে তাদের মধ্যে বেশ ভালো অফিসাররা থাকে, তারা বলে নাথিং ডুইং, আমাদের এই কেস মানে প্রত্যেকটা কেস এইভাবেই হয়, বড় বড় যেগুলো কেস করতেই হয়। এখানে আমার কাছে একটা প্রশ্ন আছে, এই যে আমাদের 2জন কোর্টের লোক আছে, এরা আমাকে একটা কেসে আমাকে বানিয়ে দিল, রেসপন্ডেন্ট বানিয়ে দিল। তখন আমি বললাম যে আমার মনে হচ্ছে সিবিআই টিভির সম্বন্ধে আপনাদের কোনো ধারণা নাই। তা আমার একটা বক্তৃতাই করতে হলো, তার পরের দিন বলো উপেন্দা ক্লাস নিয়েছে। আমি বলি কি, যে এই যে সিটটা হয়েছে, আমি জানতে চেয়েছিলাম এই যে সুপ্রিম কোর্ট বলছেন আপনি, ওই সিটের ইনচার্জকে আমরা জানি। বাবা আপনি জানেন রূপালী মুখার্জি ছিলেন কলকাতা পুলিশ। নো আমি সিবিআই কথা বলছি না। ওইখানে যে 2জনের চার্জশিটের মধ্যে যাদের লেখা রয়েছে নাম, তারা একজন হচ্ছে আইও, আর একজন হচ্ছে এসপি, একজন হচ্ছে এডিশনাল এসপি, যে মহিলার নাম তিনি হচ্ছেন এডিশনাল এসপি, ওই কিন্তু আইও, আর সেইটাকে ফরওয়ার্ড করেছে একজন এসপি, এছাড়া অন্য কের নাম নেই। অর্থাৎ আমরা প্রথম হচ্ছে কি, যে আমরা জানি না যে এই সিট ইনচার্জে কি। এইবারে একটা কথা বলি, যারা কোর্টের লোক এখানে আছেন, আনফর্চুনেটলি এই মনিটরিংটা ঠিকমতো হয়নি। কেন মনিটরিংটা ঠিকমতো হয়নি? যে আমি বারবার মনে থাকবে ওনার, আমি বারবার জাস্টিস অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে বলেছি, দেখুন আপনি একমাত্র লোক, এরা রিপোর্ট করবে আপনার কাছে, কোর্ট মনিটর্ড ইনভেস্টিগেশন হতে হবে। তখন উনি বলেছিলেন যে আমি তো করছি, তাহলে কোর্ট মনিটর্ড হবে কেন? তখন উনি সবার কাছ থেকে মতামত নিয়েছিল, সবাই বলছিল না যে উপেন বিশ্বাস যা বলছে ওই করতে হবে। কোর্ট মনিটর্ড ইনভেস্টিগেশন হলে তারা সেই যে সিট ইনচার্জ, সে অন্য কাউকে রিপোর্ট করবে না। আমার সন্দেহ হচ্ছে, দ্যাট ইজ এ বিগ কোশ্চেন, যে তারা কি গভর্নমেন্টকে ইনফর্ম করেছে কি না, আমি জানি না। 1 নম্বর।
আমি জানি না, কিন্তু আমার মনের মধ্যে এইটা কিন্তু খচখচ করছে। দুই হচ্ছে কি, যে এই যে সুপ্রিম কোর্টকে তারা বলছে, সুপ্রিম কোর্ট কি জানে যে তারা তো কোনোদিনও বলে নাই যে সিট ইনচার্জ অমুক, তাকে ডাকো, তাকে মনিটরিংয়ের দিন ডাকো, তাকে ডাকা হয়নি। আমি তো প্রায় 15 বছর ধরে নিজে কোর্টে আমাকে ফেস করতে হয়েছে সিবিআই পক্ষে দাঁড়িয়ে, বলতে আমাকে তুলোধনা করেছে কোর্টের জাজরা দুজন, আপনি এটা করেন নাই, এটা করেন নাই, সেটা করেন নাই। এখানে কিন্তু একবারও আমরা দেখি নাই যে সিট ইনচার্জ কে, একদম। অতএব ঠিক মতো জিনিসটা হয়নি। মারাত্মক কথা বলেছেন ডক্টর উপেন বিশ্বাস। আমি ঠিক এইখানে আমার পরের পার্টে আসবো উপেনদারই কথা দুটো সূত্র ধরে, কিন্তু তার আগে আপনি ভাবুন, উপেন বিশ্বাস বলছেন এক হচ্ছে যে তারা গভর্নমেন্টকে রিপোর্ট করছে কিনা, যেটা একটা নিরপেক্ষ দেশের সবথেকে বড় তদন্তকারী সংস্থার পক্ষে এই সংশয়টাই খুব শুভ বা খুব ইতিবাচক না, আমি বলতে বাধ্য হচ্ছি। দুই হচ্ছে যে উপেনদা বাস্তব কথা বলেছেন যে সিবিআইয়ের ওপর চাপ থাকতে হবে, কিন্তু কেন থাকতে হবে? ধরুন একজন মা বাবা, একটি পরিবার তাদের সন্তানকে হারিয়েছে এই ধরনের একটা নৃশংস ঘটনায়, তাকে কেন, মানে তার বা আমার আপনার কোনো সাধারণ মানুষের তো জানার কথা নয় যে সিবিআই কোন ক্ষেত্রে দারুণ পারফর্ম করে, যে মাননীয় বিচারপতিরা আইওকে ডেকে বা সিটের প্রধানকে ডেকে বারবার মানে প্রশ্নবাণে জর্জরিত করবেন, তবে সে দারুণ তদন্ত করবে আর জাস্টিস পাবে। এটা তো সিস্টেম হতে পারে না। আমি বলছি খুব সাধারণ মানুষের জায়গা থেকে আমি এই সংশয় এবং ভয় এবং আশঙ্কার কথাটা আপনাদের সামনে রাখলাম। এরপর আমি ফিরদৌসের কাছে আসবো, কিন্তু তার আগে দেখাবো যে এই একজন জড়িত শুধুমাত্র সঞ্জয় রায় না আরও কেউ আছে। পরের প্রতিবেদনে এই নিয়ে যে টানাপোড়েন তার প্রত্যেকটা পর্যায়ক্রম আপনাদের সামনে হাজির করেছি। কলকাতার বুকে একটি পথিতযশা সরকারি মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হচ্ছে। এই ভয়ঙ্কর ঘটনা সামনে আসার পর কেঁপে ওঠে রাজ্য থেকে দেশ, গোটা বিশ্ব। 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। তার 24 ঘন্টার মধ্যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। সিবিআই এর চার্জশিটেও ধর্ষণ ও খুনে মূল অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে একমাত্র সঞ্জয় রায়কে। কিন্তু এই ঘটনায় শুরু থেকেই নানা মহলে প্রশ্ন তোলা হয়েছে, এই ঘটনা কি একা সঞ্জয় রায়ের পক্ষে ঘটানো সম্ভব? এই নৃশংস ঘটনার সঙ্গে কি আরো কেউ বা কারা জড়িত? বিশেষ কাউকে বা একাধিক জনকে কি আড়াল করার চেষ্টা করা হচ্ছে? কেন ধর্ষণ করে খুন করা হলো তরুণী চিকিৎসককে? জনবহুল হসপিটাল, সেখানে কেউ একজন বাইরের এসে গেল, হসপিটালের কেউ জানতে পারলো না, এটা আমি মনে করি না। আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ। সঞ্জয় রায় সে কি করতে পারে একাই? কি মনে করেন আপনি? তো না, এই তো একার দ্বারা কিছুতেই সম্ভব না। শিয়ালদা আদালতে চার্জশিটের সঙ্গে সিসিটিভি ফুটেজের যে বিবরণ জমা দেয় সিবিআই, তাতে দাবি করা হয় ঘটনার দিন রাতে 3.5 ঘন্টা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে 68 বার যাতায়াত। কিন্তু সিবিআই দাবি করে একমাত্র সঞ্জয় রায় ছাড়া কাউকেই চেনা যায়নি। কালকে 18 তারিখ, কালকে একটা শাস্তি ঘোষণা হবে। আমরা চাই সঞ্জয় রায় যে এটার সাথে যুক্ত, তার এভিডেন্স আছে, তার সর্বোচ্চ শাস্তি হোক। কিন্তু আর কারা কারা এটার সাথে জড়িত, কারা কারা তথ্য প্রমাণ লোপাট করতে চাইলো, কেন করতে চাইলো, সবটা প্রকাশ্যে আসুক। চিকিৎসকের ধর্ষণ খুনের পর 5 মাসের বেশি সময় কেটে গিয়েছে। মামলা, প্রতিবাদ, অনশন আন্দোলন, রাত দখল, সিবিআই তদন্ত, দীর্ঘ শুনানি থেকে শুরু করে আইনজীবী বদল, ঘটে গেছে অনেক কিছু। শেষ হয়েছে বিচার প্রক্রিয়াও। কিন্তু সঞ্জয় রায় একা ছিল না সঙ্গে আরো কেউ? এই প্রশ্নের উত্তর এখনো অধরা। ওর বাবা মা যা বলছেন বা অনেক ডাক্তাররাও বলছেন, তাতে শুনেছি যে ও একা ছিল না। তো সেটা বলা আমাদের পক্ষে খুব মুশকিল বাইরে থেকে। তবে সম্পূর্ণ তদন্ত এবং নিরপেক্ষ তদন্ত হওয়াটা ভীষণ জরুরি। তারপরে যা সাজা দেয়া হবে সেটা তো সাধারণ আমাদের মতো সাধারণ মানুষের হাতে থাকে না। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে আদালতে বিরলের মধ্যে বিরলতম বলে উল্লেখ করেছে সিবিআই। ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার আর্জিও জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি যা রিপোর্ট দিয়েছে, সেখানে তারা ক্যাটাগরিক্যালি বলেছে যে ওখানটা যেখানটাতে ক্রাইম সিন হয়েছে সেটা ড্রয়িং রুমের মতো একদম টিপটাপ করে সাজানো ছিল। এবং এটাও তারা সেই সিএফএসএল রিপোর্টে দিয়েছে যে কোনো একা ব্যক্তির দ্বারা এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটানো সম্ভব নয়। তার মানে তো এটাই দাঁড়ায়
যে একা সঞ্জয় রায়কে যদি দায়ী করে যদি সিবিআই চার্জশিট দিয়ে থাকে, তার মধ্যে মানুষের বিশ্বাস নেই, আমাদেরও বিশ্বাস নেই, তার বাবা মারও বিশ্বাস নেই। দোষী কেবল সঞ্জয় রায় নয়, এই দাবিতে অভয়ার সমস্ত হত্যাকারীদের শাস্তির আর্জি জানিয়ে শনিবার শিয়ালদা আদালতের সামনে ক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সৌমিত্র রায়, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ফিরদৌসের কাছে আসবো। ফিরদৌস, দুটো অংশে আসবো। একটা হচ্ছে, আমি আরেকবার মনে করিয়ে দেবো যে 22শে আগস্ট সুপ্রিম কোর্টে সিবিআইয়ের তরফে বলতে গিয়ে তুষার মেহতা সেই বাক্যটা বলেন, বারবার এই কেসে যে বাক্যটা ঘুরে ফিরে এসেছে, দ্য সিন অফ ক্রাইম ওয়াজ অল্টার্ড। আমি ঠিক এইখান থেকে প্রশ্ন করব, তুষার মেহতা বলছেন ওই 22 তারিখ যে তদন্তে আমাদের খুব বাধার সম্মুখীন হতে হচ্ছে, সমস্যা হচ্ছে, অপরাধের জায়গা আগের মতো নেই, তার চরিত্র বদল হয়ে গেছে। প্রধান বিচারপতির বেঞ্চও বলেছিলেন যে ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি হয়েছে, খুনের জায়গা থেকে তথ্য প্রমাণ যে লোপাট হতে পারে সেই আশঙ্কা থেকে যাচ্ছে মাননীয় বিচারপতিদের কথায়। ঠিক এর পাশে রাখো উপেন্দারই আরেকটা কথা, যে সিএফএসএল এর 11ই সেপ্টেম্বর যে পূর্ণাঙ্গ রিপোর্ট সিবিআইকে দেয়, তাতে কোন কোন আনআনসার্ড প্রশ্ন থাকলো, যার প্রতিফলন চার্জশিটে আমরা, অন্তত আমার চোখে পড়েনি। এক হচ্ছে যে এই চিকিৎসক ম্যাট্রেসে শুয়েছিলেন বলে জানা যাচ্ছে, আততায়ীকে বাধা দিয়েছিলেন, ধস্তাধস্তি হয়েছে যদি আমি জেনে নিই, আমি ধরে নিই, সেটাই খুব স্বাভাবিক, যে কাঠের পাতাতে ম্যাট্রেস, সেমিনার হলের অন্যত্র তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এতেই উল্লেখ করা হয় এই সিএফএসএল রিপোর্টে যে হাসপাতালের করিডোরে, যেহেতু ওখানে একটা নার্সিং স্টেশন ধরনের আছে, যে 24/7 গোটা রাত দিন ধরে কেউ না কেউ থাকে। তো এই যে প্রশ্নগুলো যে তাদেরই 11ই সেপ্টেম্বর সিএফএসএল এর কাছ থেকে পাওয়া রিপোর্টে আছে, তার উত্তর কেন সিবিআই চার্জশিটে পেলাম না ফিরদৌস? দেখুন, আমি এটা বলার সময় আমি মানে এই যে ঘটনা, আরজি করের যে ঘটনা, এটা কিন্তু আমাদের এই ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম এবং ক্রিমিনাল জাস্টিস পাওয়ার ক্ষেত্রে একজন মানুষকে কী কী প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়, এবং এই জাস্টিস ডেলিভারি সিস্টেমটার মধ্যে বিশেষ করে ইনভেস্টিগেশন, ট্রায়াল, এর মধ্যে যে বেশ কিছুটা জিনিস অল্টার করার সময় এসছে, আজকে অন্ততপক্ষে আরজিকর কাণ্ড সেই কথাই বলছে। কেন বলছো? কেন এই কথা বলছি তার কারণে কিছুক্ষণ আগে উপেনবাবু বলছিলেন না, এই যে সোমেন নন্দীর মামলায় এই উপেনবাবু, আমার মনে আছে, কারণ আমি ওই পিটিশনের একদম সেই রাতে ড্রাফট করা থেকে আমি ওই রাত্রে ওনার একটি ভিডিও দেখেছিলাম, ইউটিউবের একটি ভিডিও, সেটা দেখে আমার মনে হয়েছিল যে এই মানুষটি তো জানেন, তো সেটা আমি প্লিড করে আমি পরবর্তীতে ওনাকে প্রাইভেট রেসপন্ডেন্ট করেছিলাম খুব স্বাভাবিকভাবেই। তো উনি কোর্টে হাজির হয়ে কোর্টে বলেছিলেন যে এই সিবিআইয়ের মধ্য থেকে একটা সিট তৈরি করা যেতে পারে। কেন তৈরি করা যেতে পারে না, সিট তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে সেই সমস্ত অফিসাররা যারা এই সিটের মধ্যে থাকবেন, তারা যেহেতু কোর্ট মনিটর তদন্ত হলে যদি সিট তৈরি হয় সিবিআইয়ের মধ্য থেকে, তারা শুধুমাত্র, আমার সেই শব্দবন্ধগুলো এখনো কানে বাজে, তারা শুধুমাত্র কোর্টের এই বিচারপতিকেই রিপোর্ট করবেন, ইভেন দেশের প্রধানমন্ত্রীকেও নয়। অর্থাৎ সেই সিটের, ইভেন আজকের দিন পর্যন্ত ওই যে সিট গঠন হয়ে আছে না, ধরুন কোনো অফিসার যদি এই সিট থেকে বেরিয়ে যেতে চান, তাকে কিন্তু ওই আদালতের কাছে এসে অ্যাপ্লিকেশন করতে হয়, আদালত যদি রিলিজ দেন তবেই তিনি বেরিয়ে যেতে পারেন, না হলে বেরিয়ে যেতে পারেন না। এবার এইটা প্রয়োজন কেন হচ্ছে, এটা সম্পর্কে প্রথম ভাবতে হবে। দেখুন, আজকের দেশে, আমাদের দেশে দাঁড়িয়ে হয় রাজ্যের তদন্তকারী সংস্থা রয়েছে, নাহলে কেন্দ্রের তদন্তকারী সংস্থা রয়েছে, এর বাইরে তো কোনো তদন্তকারী সংস্থা নেই। হয় আইদার আপনাকে স্টেট পুলিশের উপর নির্ভর করতে হবে, নাহলে কেন্দ্রের পুলিশের উপরে, অর্থাৎ মানে কেন্দ্রের তদন্তকারী সংস্থার উপরে, অর্থাৎ সিবিআইয়ের উপরে। এবার আপনি যাবেন তো যাবেন কোথায়? আমাদের দেশে এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত আইন হচ্ছে যে ইনভেস্টিগেশন যিনি করছেন সেই ইনভেস্টিগেটিভ অফিসার বা ইনভেস্টিগেটিভ অথরিটির উপর সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে, তারা ইনভেস্টিগেশনটি কিভাবে করবে, ইভেন আদালতও সেখানে ইন্টারভিন করে না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এবার ভাবুন তো, এই যে আপনার মনে যে প্রশ্ন আসছে, আমার মনে যে প্রশ্ন আসছে, এবং যথার্থভাবে আজকে ওনাদের মনে যে প্রশ্ন আসছে, সেগুলো তো আনআনসার্ড থাকছে। এবার বলবেন যে হ্যাঁ আদালত তো রয়েছে, নিশ্চিতভাবে আদালত রয়েছে, কিন্তু এই যে সময়, ধরুন আজকে এই যে ধরুন তদন্তকারী সংস্থা সিবিআই, তারা প্রথম চার্জশিটে বলল যে ডকুমেন্ট কি হয়েছে না, একটা লার্জার কনস্পিরেসি রয়েছে, তারা বলল এভিডেন্স ট্যাম্পার হয়েছে। সেখানে এই যে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির নাম উল্লেখ করে বলল যে সাপ্লিমেন্টারি চার্জশিট হবে। আচ্ছা, তাহলে যদি কোনো প্রমাণই না পাওয়া যেত, আমার মানে সাধারণ প্রশ্ন, আচ্ছা যদি কোনো প্রমাণ যদি না পাওয়া যেত,
তাহলে কেন এই দুজন মানুষকে তাদের স্বাধীনতা খর্ব করে তাদেরকে এতদিন ধরে গ্রেফতার করলেন? প্রথম, তাহলে আইনের পরিভাষায় আমায় স্বীকার করে নিতে হবে এটা ব্যাড অ্যারেস্ট। এক নম্বর। ফিরদৌস, তুমি সময়ের কথা বললে, ভাবো তো এরা পাশে বসে, আমার ডান পাশে বসে চোখের জল ফেলে যাচ্ছেন। সুপ্রিম কোর্টে বিচার ব্যবস্থার প্রতি আমি সম্পূর্ণ শ্রদ্ধাশীল, আমার দর্শকরা জানেন। 17ই মার্চ হচ্ছে পরের শুনানি, সুপ্রিম কোর্টে গোটা দেশকে। আমি বলছি এরা কোথায় যাবেন? 17ই মার্চ, আজকে আমরা 17ই জানুয়ারি বসে কথা বলছি, সময় একদমই। এবং আমি দেখুন এই যে এই মামলার ক্ষেত্রে আরজিকর মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিলেন এবং সেই তদন্তের নির্দেশ দেওয়ার পর সুপ্রিম কোর্ট সুমোটো কগনিজেন্স নিয়ে সেই মামলাটিকে তারা মনিটর করলেন। আচ্ছা, মনিটর করার পর্বে আমি জানি না ওনারা নিশ্চিতভাবেই হয়তো অ্যাপ্লিকেশন করেছেন, ওনারা কিন্তু অলরেডি একটা রিট পিটিশন ফাইল করেছেন। সেখানে কিন্তু তারা ওই যে লুপহোলসগুলো সেগুলো ইন্ডিকেটও করেছেন। সেখানে খুব স্বাভাবিকভাবে সিঙ্গেল বেঞ্চের পক্ষে এটা প্রায় অসম্ভব, যে যেহেতু মামলাটা মনিটর হচ্ছে সুপ্রিম কোর্টের দ্বারা, ফলে জানি না ওনারা অ্যাপ্লিকেশন করেছেন কি করেননি, নিশ্চিতভাবে ওনারা বলতে পারেন করেছেন। যাই হোক, করেছেন নিশ্চিতভাবে। সেখানে আমার একটা মানে সেই তদন্তের সেই বিষয়গুলো আবার চোখের সামনে ভেসে উঠছে। তপন দত্ত কোন মামলা, আমার মনে আছে তপন দত্তর যখন রিট পিটিশন পেন্ডিং, সেই অবস্থায় হাওড়া কোর্ট নির্দেশ দিয়ে দিল, সেটাকেও আবার পরবর্তীতে হাইকোর্টই সেটাকে স্যাটিসফাইড করে দিয়ে সেই তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিল। সেটা কিন্তু পুরো প্রসিডিংস কমপ্লিট হয়ে যাওয়ার পরেও, ফলে সেই ঘটনাও আমার মনে পড়ে যাচ্ছে। ফলে ওনারা যে একেবারেই মানে বিচার পাবেন না এটা মনে করছি না, কিন্তু এটা নিশ্চিতভাবেই আগামীকাল সাজা ঘোষণা হতে চলেছে, নো ডাউট অ্যাবাউট ইট। দ্য রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ঘটনা এবং সর্বোচ্চ শাস্তি ঘোষণা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু মনে যে প্রশ্নগুলো আছে, যে প্রথম চার্জশিটে কেন এই নামগুলো উল্লেখ হয়েছিল, কেন এভিডেন্স ট্যাম্পারের কথা উল্লেখ হয়ে যাওয়ার পরেও তার পরবর্তীতে সিবিআই তার কোনো রিফ্লেকশন এই গোটা ট্রায়াল পর্বে দিতে পারলো না, এই প্রশ্নগুলো ফেস কিন্তু সিবিআইকে করতেই হবে। এই পরিবারটাকে তার প্রশ্নের জবাব দিতে কার্যত আমাদের সমাজ বাধ্য। আমি আবার আপনার কাছে আসবো যে 18ই অক্টোবর আপনি এই অনুষ্ঠানে বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দরকার হলে দেখা করে এই আপনাদের অসহায়তার কথা তুলে ধরবেন এবং তাদের কাছেও বিচার চাইবেন। আমি বলছি 22শে অক্টোবর আপনারা একটা চিঠিও লিখেছিলেন, 28শে অক্টোবর কলকাতায় অমিত শাহ এসেছিলেন, শেষ পর্যন্ত দেখা হয়নি। মানে আমি বলছি কোথায় কোথায় কোন কোন দরজা নেড়েছেন শুধু বিচার চাইতে? মন্ত্রী উনি তো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, সুতরাং আমি তোমার কাছে যাইতেই পারি যে আপনি আমাদের ব্যবস্থা করুন। এবং মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বাড়িতেই গেছিলেন এবং যেদিন যখন আমরা প্রথম সেমিনার রুমে ঢুকেছিলাম 3টের সময়, মমতা 4 দিনের মাথায় না 9 তারিখে যখন সেমিনার রুমে ঢুকি, সিএম এর সঙ্গে কথা বলার পরেই আমরা কিন্তু মেয়েকে দেখতে পেয়েছিলাম। আচ্ছা, মানে এবং 12 তারিখে সঙ্গে কথা বলার পরই হ্যাঁ সিপি ক্যালকাটা পুলিশের সিপি এবং এসিপি ছিলেন ওখানে, ওনারা আমাকে একটা ফোন বাড়িয়ে দিলেন যে সিএম কথা বলতে চাইলেন। আর সিএম এর সঙ্গে কথা বলার পরেই আমরা আমার মেয়েকে দেখতে পাই। ডায়াসে ঢোকার মানে সেমিনার রুমের ডায়াস যেখানে সেখানে যেতে পারি। এবং উনি 12 তারিখ আমাদের বাড়িতে এসেছিলেন, এসে আমাদের আশ্বস্ত করেছিলেন যদি 4 দিনের মধ্যে আমি কিছু না করতে পারি আমি মামলাটা সিবিআইকে দিয়ে দেবো। কিন্তু যখনই আবার আমরা সিবিআইকে দিলাম, কোর্ট সিবিআইকে দিল, তখন আবার উনি বলছে যে কেসটা আমরা জলে ফেলে দিয়েছি। মানে এটা কী ধরনের ব্যাপারটা আমি ঠিক আমাদের বোধগম্য হয়নি। উনি চাইছেন রোববারের মধ্যে আমি সিবিআইকে দিয়ে দেবো, আবার কোর্ট যখন সিবিআইকে দিচ্ছে, উনি যেদিন আসলেন তার পরের দিন আমরা সিবিআইকে দিলাম বলে উনি বলেন আমরা কেসটা জলে ফেলে দিলাম। কলকাতা পুলিশের সহযোগিতা, সমস্ত তথ্য প্রমাণ তুলে দেয়া এবং এই পুরো বিষয়টা নিয়ে বারবার কিন্তু রাহুল সরকার প্রশ্নের মুখে পড়েছে। কিভাবে পড়েছে? যে প্রথম হচ্ছে ওই জায়গাটা ভাঙা। সুপ্রিম কোর্টে যতবার এর মামলার শুনানি হয় ততবার স্বাস্থ্য দপ্তরের সেই নির্দেশ সমালোচিত হয় এবং আইনজীবী ফিরোজ এডুলজি সেদিনও বলেছেন যে টয়লেটে একটা বেসিন ছিল, দেয়ালে টাইলস, সমস্ত টাইলস পাল্টে ফেলা হয়, বেসিন সরিয়ে দেওয়া হয়, তারপর যদি রুমিনাল টেস্ট হয়, এই রুমিনাল টেস্টে ওই ব্লাড স্টেন পাওয়া যায়, একটা কেমিক্যাল টেস্ট, তাহলে ক্রাইম সিন ধুয়ে ফেলার পর সেই রুমিনাল টেস্টেও কিচ্ছু পাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। প্রতিবার আমি বলছি যে পূর্ত দপ্তরের কাজের গতি নিয়ে এত অভিযোগ রাহুল, সেই পূর্ত দপ্তর 10ই আগস্ট অর্থাৎ ওই চিকিৎসকের তিলোত্তমার
এই ঘটনার পরের দিন পূর্ত দপ্তরকে সন্দীপ ঘোষ চিঠি লিখছেন, তাতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সমস্ত তারা সই করছেন, করে সেই ক্রাইম সিন, যার ফলে বারবার সিবিআই, আমি যদি তোমার সমালোচনা, তুমি সবসময় সিবিআই সমালোচনা করো, আমি তোমার সুরেই বলি যে সিবিআই যদি অ্যালিবাইও খোঁজে, সেই অ্যালিবাইটা তুলে দেওয়া হচ্ছে, তার কারণ সত্যি সত্যি পিও, প্লেস অফ অকারেন্স, অর্থাৎ ক্রাইম সিন অল্টার হয়েছে, ক্রাইম সিন চেঞ্জ হয়েছে। তখন তো কলকাতা পুলিশের অপোজ করা উচিত ছিল। না দেখো একটা কথা বলি, আমি তো সেমিনার রুমে মেলা বসেছিল সে কথা বাদই দিচ্ছি, বহুবার দেখি। আমি একটা কথা বলি, শোনো, প্রথম কথা যে সবার মতো আমরাও চাই, আমরা চেয়েছি সবসময় যে ওনাদের যে ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয়েছে, আমি অন্তঃস্থল থেকে বলছি যে এটা মানে কোনোদিন কারোর সাথে ঘটুক আমরা চাইবো না। আমরাও সন্তানের পিতা, আমরাও সমাজ যারা যে দলই করি না কেন, সেখানে দাঁড়িয়ে ওনাদের এই 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 অসহায়তার ব্যাপারটাই বুঝতে পারি আমরা। কিন্তু মুশকিল হচ্ছে দেখো যে ওনাদের যে যেটা মূল দাবি ছিল, তুমি বলছো ঘর ভাঙা হয়েছে, ট্যাম্পার করা হয়েছে, ট্যাম্পার করা হতে পারে, তারপরে সিবিআই পেয়ে গেছে। ওনাদের যে মূল দাবি ছিল, দাবিটা কি? আমরাও চাই ধর্ষক মুক্ত সমাজ, আমরাও চাই যে নতুন কোনো অভয়া না তৈরি হয়, সেটা ওনাদেরও দাবি ছিল, হতে পারে ওনাদের সন্তান দাবি ছিল, কিন্তু ওটাই। কিন্তু পরবর্তীকালে দেখো উনি যেটা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের সঙ্গে ফোনে কথা বলেছেন, তারপর মেয়েকে দেখতে পেয়েছেন। আমি মানলাম তার আগে অনেক কিছু ঘটেছে, যেটা কাম্য ছিল না, আমি মেনে নিলাম। তার 4 দিনের মধ্যে মানে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন না করতে পারলে আমি সিবিআই হাতে মামলা তুলে দেবো। কিন্তু যাকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করলো বা যাকে অভিযোগ মানে খুনি হিসেবে গ্রেপ্তার করা হলো বা মূল অভিযুক্ত হিসেবে, সেখান থেকে কোনো তারতম্য হলো না। যদি মমতা বন্দ্যোপাধ্যায় 4 দিনের জায়গায় যদি আরো 40 দিন পেতেন বা রাজ্য সরকার যদি পেতেন, হলো না, কিন্তু প্রশ্নের উত্তরও তো পাওয়া গেল না। আমি সেটাই বলছি রাহুল, যদি এই 42টা প্রশ্নের উত্তর থাকতো না, তাহলে এই একই সঙ্গে এই আমরা 6 জন মিলে সাধুবাদ জানাতাম যে এই তদন্তকে। আমি তো প্রশ্নগুলো তো আনসার, প্রশ্নগুলো তো আমাদের কাছেও আছে। আজকে যেখানে দাঁড়িয়ে আরজিকরে প্রথম অটোপসি করা হলো, আজকে দাঁড়িয়ে প্রথম যেখানে হলো, সেখানে কিন্তু জুনিয়র ডাক্তারদের সম্মতি ছিল, সই ছিল। আজকে পরবর্তীকালে জুনিয়র ডাক্তাররা, আমি বলছি তোমাকে, পরিবার বলেছে যে ওই হসপিটালে অটোপসি হতে পারে না, ওই হসপিটালে পিএম হতে পারে না। যখন কেন সূর্যাস্তের পরে তারা হয়েছে, সেইখানে কেন দেহ অন্ত্যেষ্টির জন্য মারাত্মক তারা আমার যেটা সমস্যা, সেখানে দাঁড়িয়ে আমি জানি না ব্যাপারটা মিসগাইডেড কেন না। সিপিএম পন্থী ডাক্তাররা ওনাদের কোন পথে নিয়ে গেছিল আমি জানি না। আমি জানি না কতটা পথ হাঁটলে পথিক হওয়া যায়, বদলে কোন পথে গেলে বিচার পাওয়া যায়, বা কোন পথে হাঁটলে বিচার পাওয়া যায়, সেই পথটা কথা ভুল ছিল কিনা। তুমি দেখবে ভালো করে, তো পরের কথা, আমি ঘটনা এবং সেই দিনটা বলো। আমি শেষ কথা তো বলি একটু। আজকে যেখানে উপেন্দা বললেন, যেখানে ফিরদৌস বললেন যে আজ উপেন্দা সোজা বললেন কোথাও গলদ ছিল, তো গলদ যদি ছিল, কলকাতা পুলিশ যখন ইনভেস্টিগেট করছে এবং যাকে অ্যারেস্ট করেছে, তারপরে দাঁড়িয়ে এত তাড়াতাড়ি কলকাতা হাইকোর্ট যে তৎপরতার সাথে সিবিআই কে কেস দিয়েছে, আজ অব্দি বোধহয় কাউকে দেয়নি, এবং সিবিআই যে সময়টা পেয়েছে। এই মামলায় অনেক কিছু ঘটেছে। সুপ্রিম কোর্ট যে তৎপরতার সঙ্গে রবিবারের একটা দুপুরবেলা সুমোটো সেটা কলকাতা হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্টে চলে গেল, সেটাও নজিরবিহীন। আমি বলি সেটা তোমাকে, আমি হাসি মুখে এইটুকুই বললাম। বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা। আমিও বলছি বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধা, এবং সেটা যেহেতু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত অব্দি গেছে, সেখানে দাঁড়িয়ে তো এখানে আমরাও চেয়েছি যে এটা হোক। কিন্তু তুমি দেখো আন্দোলনের ন্যারেটিভ কিভাবে চেঞ্জ হয়ে থেকেছে। যে আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল অভয়ার ধর্ষকদের খুন সাজা, সেখানে দাঁড়িয়ে তোমার সামনে বাবা এবং মা বসে আছে, তারা কোনো রাজনৈতিক দল করেন না, রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দেননি, তারা ক্ষমতার 300 মাইলের মধ্যে কোনোদিন আসবে না। শুধু তাদের একমাত্র মেয়ে, যারা সমস্ত কিছু উজাড় করে যাকে মানুষ করেছিলেন, এই সমাজে একজন নীতিনিষ্ঠ ডাক্তার করেছিলেন, তার ভয়াবহ মৃত্যুর বিচার চাইছেন, আর গত 45 মিনিট ধরে শুধু চোখের জল ফেলে যাচ্ছে। আমি একদম মানছি, এটা মানছি। আমার যেটা কথা বলতে চাইছি আমি, আজকে তুমি দেখো যারা ওনাদের সঙ্গে ছিলেন, যারা ওদের পথে নিয়ে এলেন, যারা বিচারের ব্যবস্থার নয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন, যারা বললেন রাজ্য সরকার সম্পূর্ণ দায়ী, এবং যারা, আমি শেষ করি দোষ, এবং যারা ওখানে দাঁড়িয়ে চিৎকার করে করে আজকে সেই আন্দোলনের ন্যারেটিভটা চেঞ্জ করতে আরম্ভ করলেন, গোল পোস্ট আপনার চেঞ্জ হতে থাকলো। ধর্ষক খুনের সাজার থেকে চলে এলো তোমার সিস্টেম, চলে এলো ইলেকশন, চলে এলো ডাক্তারদের কি কি ক্লজ অ্যান্ড লজ, পরপর
মুখ্যমন্ত্রী কিন্তু না বলেননি। মুখ্যমন্ত্রী ওদের কথা শুনলেন, শুনে পরবর্তীকালে তুমি সিপি থেকে আরম্ভ করে প্রত্যেকে চেঞ্জ করা হলো, বহু স্বাস্থ্য অধিকারী চেঞ্জ করা হলো, বদলি করা হলো। স্পিরিটটা তাহলে কোথায়? সিপিএম পন্থী ডাক্তাররা ওনাদের ভুল পথে নিয়ে গেছিলেন। আমি বলছি বারবার, ওনারা যে এই দিক ওদিক ঘুরেছেন কেন? মমতা রাজনীতি আনলে আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে খুব স্পষ্ট কথা, সেটা হচ্ছে আমাদের দেশের সিস্টেমটা চালায় রাজনীতিবিদরা। এক দরজা থেকে আরেক দরজায় পর পর ঘুরেছেন এই অসহায় মা বাবা। একটা কথা এখানে এই প্রসঙ্গে আমাকে বলতেই হবে, একটা কথা আমাকে বলতেই হবে, একটা কথা আমাকে বলতে হবে, একদম বলুন। আমি এই যে যারা গেছিল, সঞ্জীব মুখার্জি এবং সোমনাথ দে, আমি নাম করেই বলছি, আমি ফোন করে ওদের ডেকে নিয়েছিলাম। আচ্ছা, আমি যখন গাড়িতে আসছিলাম, মানে মেয়ের সুইসাইডের খবর শোনার পর আমি যখন গাড়িতে আসছিলাম, সঞ্জীব মুখার্জি আমার প্রতিবেশী, আমার জানলা থেকে ওর জানলা, এবং আমার মেয়েকে যেদিন থেকে এমবিবিএস চান্স পেয়েছে ডাক্তার বলে ডাকে। আচ্ছা, আমি যেহেতু ও প্রাক্তন কমিশনার একজন, আর যখন শুনেছি সুইসাইড করেছে তখন আমাদের তো মনের মধ্যে একটা প্রশ্ন এসে গেছে যে কী করবো এখন আমরা গিয়ে। তখন আমি সঞ্জীব মুখার্জিকে আমি ফোন করে ডেকে নিয়েছিলাম, এবং সোমনাথ দে যে কমিশনার, এরা আমাদের মানে আমাদের ছোটোবেলাকার বন্ধু। আমরা একসঙ্গে মাঠে ক্রিকেট খেলেছি ওই বল দিয়ে। আমি সেজন্যই ওদের কিন্তু ডেকে নিয়েছিলাম, কিন্তু ওরা কি করলো, আমার হয়ে কাজ না করে ওরা আমার বিরোধিতা করলো, কারণ আমাকে সহযোগিতা করেনি ওরা, তাহলে আমরা অত হ্যারাসমেন্ট সেদিন হতাম না। সোমনাথ দে ঢুকলো হসপিটালে, আমার সঙ্গে কোনো কথা বললো না, এবং সে এমএলএকে নিয়ে, নির্মল ঘোষকে নিয়েই ঢুকেছিল। তারা প্রিন্সিপালের সঙ্গে 1.5 ঘন্টা ধরে মিটিং করছে। ওই টাইমে আমাকে আবার কিছু ছেলে পেলে, আমি জানি না কলেজে কারা ছিল, তারা আমাকে জোর করে ধরে নিয়ে প্রিন্সিপালের ঘরে চলে যাচ্ছিল। তখন আমার ভাই বা অন্য যারা রিলেটিভ ছিল তারা আবার জোর করে আমাকে ছিনিয়ে আমাকে টানাটানি হচ্ছিল প্রিন্সিপালের ঘরে নিয়ে যাওয়ার জন্য। কি উদ্দেশ্য ছিল তাদের তখন? এবং একটা সাদা কাগজও নিয়ে এসেছিল, সাদা কাগজে সই করার চেষ্টা করেছিল তারা, কিন্তু যাদের আমি ডেকে নিয়েছিলাম তারা কিন্তু তৃণমূলপন্থী সবাই নেতা। আমি রাহুল শুধু একটা যোগ করি, দেখো ওনারা কিন্তু এতদিন চাইলেই প্রেস কনফারেন্স, ওনারা রোজ প্রেস ওনাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, পুরোটা বলতে পারেন, সরাসরি অ্যাকিউজ করতে পারেন, যেহেতু তুমি প্রসঙ্গ তুললে আজকে বললেন। আমি বলছি এটাও দেখো, কেউ কিন্তু এই পরিবার কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে নিজেদের মেয়ের মৃত্যু সওদা করছে না, এটা তার প্রমাণ। ওনারা কোথাও কোনো কিছু শিকার হয়ে গেছে, আমি সেটা বলতে বাধ্য হচ্ছি। কেন বলছি তোমাকে আমি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন 4 দিন পর আমার বাড়ি গেলেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে কথা বললেন, আজকে এরপরেও তো আপনারা শুভেন্দু অধিকারীর সাথে কথা বলেছেন, আপনারা বামপন্থী নেতাদের সাথে কথা বলেছেন। মেয়েকে হারিয়েও একটা পরিবারের কনফিডেন্স কলকাতা পুলিশ অর্জন করতে পারলো না, কিন্তু আমি বলছি কনফিডেন্স অর্জনের খুব দুর্ভাগ্যজনক ঘটনা না কারণ ছিল। হ্যাঁ নিশ্চয়ই বলুন। এখানে আমরা সবাই বসে আছি, তো এখানে কেউ একটা এসে খুন হয়ে গেল, তাহলে আমরা সবাই বসে আছি, এদেরই তো প্রথমে পুলিশ এসে অ্যারেস্ট করবে। আর পুলিশের আমরা যখন গিয়ে দেখলাম পুলিশের সিপি এসিপি সবাই ভেতরে, কিন্তু ভেতরে অনেক লোক, তারা কোথাও শিলিগুড়ির, কোথাও অনেক দূরের, আমরা জানি না সেটা। এটা দেখে আমরা ভাবলাম তদন্ত হচ্ছে, কিন্তু তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হলো। অথচ সেই সেমিনার রুমে আপনাকে ঢুকতেই দেওয়া হলো, আমাকে ঢুকতেই দেওয়া হলো না। আমরা কি করে মুখ্যমন্ত্রীর উপরে বিশ্বাসটা রাখবো? তখন সেদিনকে আমাদের পুলিশ এমন কোনো ব্যবহার করেছে যা থেকে আমাদের বিশ্বাসটা রাখা যায়? আমি তরুণের কাছে আসবো। তরুণ, বিশ্বাস রাখার কথা হচ্ছে, বিশ্বাস কি কেন্দ্র সরকারের ওপরও ওনারা রাখতে পারবেন? আমি জানি না। অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য চিঠি দিলেন। অমিত শাহের 17 ঘন্টার বঙ্গ সফর হলো, 28 মিনিটের বক্তৃতা, তাতে একবার মাত্র আরজিকরের উল্লেখ হলো, কয়েকটা সেকেন্ড। আমি বলছি বারবার চেয়েছিলেন যে দিল্লিতে গিয়ে তাদের নিজেদের অসহায়তার কথা বলতে, রাজনীতি করতে নয়, সেই সুযোগটা কিন্তু তারা পাননি। সুমনদা, আমি উত্তর দিচ্ছি। প্রথমত, এখানে সবার রাজনৈতিক পরিচয় কিছু না কিছু আছে। আজকে আমার বক্তব্য আমি আমার রাজনৈতিক পরিচয়টা সাইডে রেখে দিচ্ছি, কারণ এন্ড অফ দ্য ডে আমি একটা মেয়ের বাবা, আর ওনার কথাটা না আমার বুকে লাগলো, যে যখন উনি বললেন আমার মেয়েকে পড়াশোনা শিখিয়ে আমি ভুল করেছি, খারাপ লাগলো। দেখো, কথা সিম্পল জিনিস আছে। সিম্পল জিনিস কি, সেই রাতে পিএম রিপোর্ট, ওনারা আইনের লোক নন, সদ্য তার মেয়ে হারিয়েছেন, ওনারা খবর পেয়েছেন যে তার মেয়ে পৃথিবীতে নেই, জানেনও না তখন। রেপ অ্যান্ড মার্ডার উনি জানতেন না, জানেন না, আরও খারাপ হতো অবস্থা, জানেন মারা গেছেন। সেরকম অবস্থায় তাদেরকে বন্ধু হিসাবে সাথে নিয়ে গেলেন ওনারা। তারা বললো, কারণ পুলিশের রিপোর্টে আছে, বিভিন্ন রিপোর্টেও আছে, যে এক্ষুনি পোস্টমর্টম করতে হবে, নাহলে আগুন জ্বলবে। তো রাতেবেলা কেন আগুন জ্বলবে?
যিনি মহিলা ছিলেন, যিনি পোস্টমর্টমটা করেছিলেন, তিনি বলেছেন এই রাতেবেলা পোস্টমর্টম করবো না। তখন লোকাল এসআই একজন, তিনি সাইন করে বলে নো, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে, করা যাবে। তো এসআই রিপোর্টটা করতে পারে না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিপোর্টটা এসআই দিতে পারে না। পোস্টমর্টমটা হলো, রাতের বেলা বডি ক্রিমেট করে দেওয়া হলো। সুমনদা মনে আছে তোমাকে একদিন এখানে বসে আমি প্রশ্ন করেছিলাম, আবার রিপিট করছি, উপেনবাবু আছেন এখানে, অত্যন্ত দক্ষ একজন অফিসার। উপেনবাবুকে যদি আমি আজকে বলি তুমি এই ব্লেজারটা পরে আছো, ব্লেজারটার রং লাল, উপেনবাবু বসে প্রমাণ করতে পারবে রং লাল? পারবে না তো। সেমিনার রুম, প্লে বডি, ক্রিমিনাল জাস্টিসে বা ইনভেস্টিগেশনে বডি কথা বলে, বডিটা নেই। সেমিনার রুমে কে প্রেজেন্ট ছিল? আরজি করের ফরেন্সিক মেডিসিনের এইচওডি। ফরেন্সিক মেডিসিনের এইচওডি, ইফ হি ওয়ান্টস টু রিমুভ দ্য ফরেন্সিক এভিডেন্স, তাহলে তার থেকে ভালো এই কাজটা আর কে করবে? আর কেউ কি করতে পারবে কি? আমার প্রশ্ন আছে। একটা কথা আছে জানো তো, জাস্টিস শুড নট অনলি বি ডান, ইট শুড বি সিন টু বি ডান। তো এইখানে এই কোথায় হলো? আমি আবার বলছি, আজকে যে এভিডেন্স আছে আমি যদি ধরে নিই মানে ফর আর্গুমেন্টসে প্ল্যান করা হয়েছে, কারণ আমি জানি না, কেউ জানে না কী হয়েছিল অ্যাকচুয়ালি। সিবিআই ইজ কনফিউজড। এই যে ছেলেটা ধরা পড়েছে, এই রায়, সে সঞ্জয় রায়, তুমি দেখো পুরো ইস্যুটা, এই যে প্ল্যান্টেডও হয়, কারোর কাছে কিছু করার নেই, যারা প্ল্যান করে তারা মহান লোক। কিন্তু কতটা প্রশ্ন তো থেকে যাবে সুমনদা, আজকের দিনও থেকে যাবে, যে ওই পার্টিকুলার দিনে কারা কারা উপস্থিত ছিল, কেন উপস্থিত ছিল। আমি প্রথম দিন তোমাকে এখানে বলতাম যখন ইস্যুটা হয়েছিল, যে দিস ইজ নট জাস্ট এ কেস অফ রেপ অ্যান্ড মার্ডার, দিস ইজ এ কেস অফ এ স্ক্যাম, তারপর রেপ অ্যান্ড মার্ডার, তারপর সন্দীপ ঘোষ আজকে জেলে আছে, আখতার আলী করা মামলা সেখানে, এবং তারপর অনেক শুভাকাঙ্ক্ষী আসলো, শুভাকাঙ্ক্ষীর অনেক কথা বললো তোমার স্টুডিওতে বসে। আমি কাউকে ব্লেম করছি না, কিছু এই প্রশ্ন তোমার সূত্র ধরেই বলি, এই প্রশ্ন থেকে যাবে যে কেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমি উত্তর দেবো, উত্তর দেবো। আমি এই পুরো এখানে অনেক ডাক্তারবাবুরা এসছেন, তো আমার প্রশ্ন তো সেখানেও থাকবে সুমনদা। বন্ধু মানে তো বোন ভাইয়ের মতোই। পিএম রিপোর্ট করার সময় আমি প্রেজেন্ট ছিলাম, আমি একবারও বললাম না আমি পিএম রিপোর্টে করার সময় প্রেজেন্ট ছিলাম, আমার সাইন ছিল। পরবর্তী যখন সামনে আসলো তখন জানতে পারলাম। সেমিনার রুমের পাশের রুমটা, কোশ্চেন রুম, ওখানে আমার বামপন্থীদের সাথে হাজার প্রবলেম থাকতে পারে, ডিওয়াইএফআই এর আইডিওলজি আমি ফলো করি না, হতে পারে, কিন্তু তারা তো একটা চেষ্টা করেছিল, আমি তো আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছি, তারা চেষ্টা করেছিল তো ওই রুমটাকে বাঁচানো যায়, কিন্তু ওই রুমটা ভাঙার অর্ডারের সহিত কিছু ডাক্তারদেরও ছিল, তারা তখন তো বলেনি, পরবর্তীকালে সামনে আসলো। কেন আসলো সুমন? ধরুন আমি এখানে তোমায় থামালাম, তার কারণ আমি এইটায় মাসি মামির সমস্যার কাছে আসবো, কিন্তু তার আগে দেখুন, একদিকে তদন্তকারী সংস্থা সিবিআই এর দক্ষতার প্রশ্ন, আর একদিকে তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিনা, সিবিআই যেখান থেকে শুরু করেছিল সেই জন্য তার তদন্ত এগোচ্ছে কিনা সেই অ্যালিবাই। আমি বলছি কোনটার দিকে দাঁড়িপাল্লা বিচার হবে আমি সত্যিই জানি না, কিন্তু দুটো পরের পর যেভাবে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে, প্রথমে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে গিয়ে প্রতিদিন আলোচিত হয়েছে, আমি সেইটার দিকে একবার নজর রাখবো। তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে তরুণজ্যোতি অঙ্গুলি নির্দেশ করেছেন, আমি একেবারে পরিবারের সেই বিষয়ে তাদের মন্তব্য এবং তাদের ধারণায় আসবো, কিন্তু তার আগে হার্ডলস দেখুন। ধর্ষণ খুনের দিন থেকেই নিহত চিকিৎসকের পরিবার থেকে সতীর্থ সবাই জোরালোভাবে একটাই দাবি করে আসছেন, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। তার কারণ ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আরও এক বা একাধিক সঙ্গীকে বাঁচানোর চেষ্টা চলছে। এই প্রেক্ষাপটেই শনিবার ধর্ষণ খুনের মামলার রায় দেবেন বিচারক অনির্বাণ দাস। কিন্তু রায় ঘোষণার প্রাক্কালে অর্থাৎ 162 দিন পরও ঘুরে ফিরে কিন্তু সেই অভিযোগই উঠে আসছে, তা হলো তথ্য প্রমাণ লোপাট। তথ্য প্রমাণ লোপাটের জন্য সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলকে যে গ্রেপ্তার করা হয়েছিল তার বিরুদ্ধে চার্জশিট কেন দিতে পারলো না সিবিআই? সিএফএসএল রিপোর্ট বলছে যে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই সেমিনার রুমে, তাহলে গোটা ঘটনাটা হলো কোথায়? এই প্রশ্নের উত্তর যতদিন না পাওয়া যাবে, অর্থাৎ প্রকৃত দোষী প্রত্যেকে যতদিন না ধরা পাবে, ততদিন তো আমাদের সহকর্মী অভয়া সে বিচার পাবে না। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই, কিন্তু গ্রেপ্তারের 90 দিনের মধ্যে তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়নি তারা, যার ফলে 13ই ডিসেম্বর ধর্ষণ খুনের মামলায় নিম্ন আদালত থেকে জামিন পেয়ে যান দুজনেই। কিন্তু তার আগে এই দুজনের বিরুদ্ধে রিমান্ড লেটারে সিবিআই দাবি করেছিল 9ই
আগস্ট দুপুরে আরজিকর মেডিকেলের সুপারকে দিয়ে সন্দীপ ঘোষ টালা থানায় যে অভিযোগ করিয়েছিলেন তাতে সঠিক তথ্য ছিল না, এমনকি জেনে বুঝে আত্মহত্যার তত্ত্ব ভাসিয়ে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় এজেন্সির দাবি, গোটা ঘটনাকে গুরুত্বহীন করে দেখাতে যাওয়ার জন্যই তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির তরফে আদালতে আরও দাবি করা হয়েছিল, আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের মধ্যে কথা হয়েছিল, দুজনের মধ্যে কোনো যোগসাজশ থাকতে পারে, আরজিকর কাণ্ডে বৃহত্তর চক্রান্ত থাকতে পারে। কিন্তু এত কিছু দাবি করার পরও 90 দিনের মধ্যে সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে চার্জশিট জমা দেয়নি সিবিআই, যার জেরে তাদের জামিন দেয় আদালত। যে সিবিআই ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তারা যখন প্রথম স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়, সেখানে সেই স্ট্যাটাস রিপোর্ট দেখে প্রধান বিচারপতি বলেছিলেন যে তারা বিচলিত বোধ করছেন। সাপ্লিমেন্টারি চার্জশিট যখন দিতে পারল না এবং তথ্য প্রমাণ লোপাটে যে মূল অভিযুক্ত যারা আছে তারা জামিন পেয়ে গেল, তখন থেকেই এই প্রশ্ন আমরাও করছি যে কোথাও না কোথাও কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সিবিআই তাদের মধ্যে কোথাও না কোথাও গোপন বোঝাপড়া আছে। 22 আগস্ট সুপ্রিম কোর্টের শুনানিতেও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল। খোদ সিবিআই এর আইনজীবী অভিযোগ করেছিলেন, অপরাধের জায়গা আগের মতো নেই, তার চরিত্র বদল হয়ে গেছে। ধর্ষণ খুনের 5 দিন পর সিবিআই তদন্ত শুরু করেছে, ততদিনের সবকিছু বদলে দেওয়া হয়েছে, যা শুনে প্রধান বিচারপতির বেঞ্চ বলেছিল ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে। খুনের জায়গা থেকে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থেকেই যাচ্ছে। বিচারপতি জে.বি. পারদিওয়ালা রাজ্য সরকারের আইনজীবীকে এও বলেন, আপনাদের পুলিশ যে পদ্ধতিতে কাজ করেছে সেটা আমি আমার 30 বছরের কর্মজীবনে কখনো দেখিনি। কিন্তু এরপরও যখন সিবিআই সন্দীপ ঘোষের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে চার্জশিট জমা দিতে ব্যর্থ হয়, তখন এর নেপথ্যের কারণ ঘিরে প্রশ্ন ওঠে। সোজা বাংলায় সেটিং বলে যে কেন্দ্রের শাসক আর রাজ্যের শাসকের যে গোপন রাজনৈতিক বোঝাপড়া, তার জন্যই তো এটা হচ্ছে। আমার সিবিআই কোন মামলা শেষ করেছে? কোনো দুর্নীতি মামলা একে একে সবাই তো জামিন পেয়ে যাচ্ছে। দুর্নীতি মামলাগুলো কোনোটাই শেষ হয়েছে নাকি? গত 10-12 বছর ধরে কোনো সিবিআই মামলা, কোনো ইডির মামলা শেষ হয়েছে নাকি? আমার ওই লোক দেখানো কয়েকদিন হচ্ছে যে গ্রেপ্তার হয়েছে, তারপর তারা সবাই একে একে ছাড়া পেয়ে যাচ্ছে। আনন্দ হয়েছিল সিবিআই তদন্ত হওয়ায়, তখন তো অনেক রকম কথা শুনলাম। তো সিবিআই তদন্ত খতিয়ে দেখেছে, শিয়ালদহে বিচার চলেছে আর কেসটা মনিটর করেছে সুপ্রিম কোর্ট। তাহলে সংশ্লিষ্ট সব পক্ষের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যা যা বলার বলেছেন। এখন নানা রহস্যজনকভাবে কথাগুলো বলে, ঘুরিয়ে বলে, অমুকভাবে বলে বিভ্রান্তি তৈরি করার চেষ্টায় সিপিএম একটা সোজা কথা বলুক, সঞ্জয় রায়ের ফাঁসি চাই না চাই না। মৃতদেহ উদ্ধারের পর সেমিনার রুমে বহু মানুষের উপস্থিতি, কেন তারা সেখানে উপস্থিত হয়েছিলেন তা নিয়ে নানা জল্পনা, অভিযোগ। কলকাতা পুলিশের পাল্টা সাংবাদিক বৈঠকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা, সবই হয়েছে। কিন্তু তথ্য প্রমাণ লোপাট হয়েছিল কি হয়নি তা নিয়ে কিন্তু সিবিআই এখনো অবধি স্পষ্ট কোনো উত্তর দেয়নি। সৌমিত্র রায়, ব্রতদীপ ভট্টাচার্য ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। চেনা প্রতিবেশীদের সম্পূর্ণ অচেনা ভূমিকার কথা আপনি বললেন। তরুণ জ্যোতি যেদিকে আঙুল তুলছিল সেটা হচ্ছে আপনার মেয়ের যারা সতীর্থ, জুনিয়র ডাক্তার, সিনিয়র চিকিৎসক, তাদের ভূমিকা, বিশেষ করে একাধিক নথি, যে নথি কিন্তু পরবর্তীকালে প্রশ্নচিহ্নের মুখে চলে এলো, তাতে তাদের স্বাক্ষর। এই বিষয়টা আজকে দাঁড়িয়ে পরিবারের সদস্য হিসেবে, বাবা হিসেবে কিভাবে দেখেন? প্রথম দিন যখন আমার মেয়ে ডেড বডি বাইরে নিয়ে আসছিলাম, 4তলা থেকে নিচে নিয়ে আসছিলাম, তখনই সাংবাদিকদের সঙ্গে আমাদের কথা হয়। এবং প্রথম দিন থেকে, এবং প্রথম আমরা হসপিটালে উপস্থিত হওয়া থেকেই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট, এদের আমরা কিন্তু দায়ী করে যাচ্ছি প্রথম দিন থেকে। দেখবেন আর চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ছেলেমেয়েরাই, যারা জুনিয়র ডাক্তার আমার মেয়ের সঙ্গে ছিল, তারাই কিন্তু এই সমস্ত শৈশবদের সঙ্গে জড়িত। শুধু বাইরে দুটি মেয়ে আছে, বাকি সবাই কিন্তু চেস্ট মেডিসিন। এই যে বাথরুম ভাঙা হয়েছে, তার পেছনে যারা সই করেছে, 30 জন পিজিটি সই করেছে, 30 জনের 29 জন যে সই করেছে, 30 জন, আমার মেয়েকে নিয়ে 30 জন ছিল, 29 জনই কিন্তু চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টেরই পিজিটি। এবং যে পোস্টমর্টমের স্যাটিসফ্যাকশান বলে সই করেছে একটি মেয়ে, মৌত্রিষা গড়াই, নামটা বলতে আমার কোনো অসুবিধা নেই, ও কিন্তু চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে আমার মেয়ের সঙ্গে অনেক মেয়ের থেকে সুযোগ নিয়েছে। ও কিন্তু সেখানে উপস্থিত ছিল এবং আমাদের বাড়িতে একদিন গেছিলো, তখন আমরা তাকে সরাসরি জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি হয়েছে। সে কিন্তু আমাদের কাছে মুখ খোলেনি, কিন্তু সে যেখানে দাঁতের চিকিৎসা করাতে যেত, আমার মেয়েও যেখানে যেত, আমার মেয়েই ওকে নিয়ে গেছিলো। আমার মেয়ের বন্ধু ছিল সেই ছেলেটা, মানে একই সঙ্গে এমবিবিএস করেছে, এবং ও বিডিএস এবং এমবিএস দুটোই।
সেখানে গিয়ে যে সমস্ত কথা বলেছে, সিবিআইকে আমরা টোটাল রিপোর্টটা দিয়েছি, কিন্তু সিবিআই তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি। তারপরে আপনাদের স্টুডিওর মাধ্যমে যে নামটা বলেছিলাম সারিফ হাসান, সকাল 12:15 যখন আমরা পৌঁছে তখন থেকে শেষ পর্যন্ত যখন আমরা গাড়িতে উঠেছি, এমনকি ভুল করে তো তখন ওকে সন্দেহ না করতে পেরে ওর সঙ্গে ও তো তাকে বলেই দিয়েছিল যে একদিন আমাদের বাড়িতে এসো, এতটা স্যাটিসফ্যাকশন আমাদের দেখিয়েছে। কিন্তু সে যে আমাদের সারিফ হাসানই আমাদের অন ক্যামেরা বলেছিলেন যে সন্দীপ ঘোষ তাকে ফোন করে বলেছিলেন যে আরজি করে। হ্যাঁ, এটাই তো তখন যে আমরা তো জানতাম না বিষয়টা, তখন আমাদের তো পরে ব্যাপারটা কি ওই টাইমে তো আমাদের একটাই, আমাদের মেইন 3.5 ঘন্টা ওখানে বসিয়ে রেখেই আমাদের আরও মানে আমাদের মানসিক অবস্থা খারাপ করে দিয়েছে, মানে মানসিকভাবে বিপর্যস্ত করে সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলো ওরা করেছে। এই সারিফ হাসানকেই আমরা বিশ্বাস করছিলাম এবং সারিফ হাসান 12:15 থেকে টোটালি আমাদের গাইড দিয়ে চলে গেছে। সন্দীপ ঘোষ এবং এই আশিস পান্ডে যখন এই পোস্টমর্টমের কথা আমরা প্রশ্ন তুলেছিলাম যে আমরা এখানে করাবো না, তখন এই আশিস পান্ডে এবং তার ছেলেপেলে নিয়েই ওইখানে একটা চেঁচামেচি শুরু করে, যে আন্দোলন শুরু করে, দাবি করে কতগুলো যে এই করলে পোস্টমর্টম। এসিজেএম যিনি পোস্টমর্টমে এলেন, শিয়ালদা কোর্টের এসিজেএম, তিনি নাকি 5 মিনিট ছিলেন পোস্টমর্টম ঘরে, 40 মিনিট ধরে পোস্টমর্টম হয়েছে, 35 মিনিট উনি ছিলেনই না। তাহলে উনি কেন দায়িত্ব নিলেন? এই সমস্ত প্রশ্ন আমরা কাকে করবো? এসিজেএম এর উপর যদি ভরসা রাখছেন। অর্থাৎ আরও একটা কথা বলে, এসিজেএম যখন ইনকোয়েস্ট করলেন যে রিপোর্টটা নিয়ে গেলেন, বলে আপনাদের সই করতে হবে। আর যেটুকু পারলাম পড়লাম, সই করতে গেলাম, আমি বলি আপনি সই করুন, আপনার রাবার স্ট্যাম্প, বলে রাবার স্ট্যাম্প আনতে ভুলে গেছি। অন ক্যামেরা আজকে এই সমস্ত কথা বলতেও আমাদের মানে এত খারাপ লাগছে যে কী অবস্থা। এবং সুমিত রায় তফাদার, আমার মেয়ের ভিপি, সে প্রথমে দেহটা দেখলো নাকি 9:30টার সময়, এটাও 8:30টার সময় নিউজ চ্যানেল চলে গেছে আরজি করে, আর ওনারা 9:30টায় দেখেছেন। যাই হোক, দেখেছেন উনি মোবাইলের টর্চ দিয়ে দেখেছেন আমার মেয়ের চোখ স্থির কিনা, দেখে তিনি ডিক্লেয়ার করেছেন যে মেয়ে আমার দিয়েছেন এবং বলেছেন কম্বল চাপা। উনি একটা ডক্টর হয়ে কম্বল চাপা দিলে যে তথ্য প্রমাণ লোপাট হতে পারে এটাও কি উনি জানতেন না? তাহলে উনি এটা কেন করলেন? সমস্ত ডাক্তারকে একটা বছর ফরেনসিক মেডিসিন পড়তে হয় ডাক্তারি পাস করতে গেলে। আমি আসবো তরুণ, তার আগে আমি বলে নেব যে এক হচ্ছে যে যাদের সবটা চলে গেল তাদের 3.5 ঘন্টা কেন বসিয়ে রাখা হলো, বারবার ঘুরে ফিরে এই প্রশ্ন। এবং এইখানে আমার বলে নেওয়া প্রয়োজন, লাইভ অনুষ্ঠান, ওনারা যাদের নাম বলছেন তাদেরও যদি কোনো বক্তব্য থাকে আমি সেটাও সম্প্রচার করব, কোনো অসুবিধে নেই। কিন্তু মারাত্মক, আমি বলছি একটা পরিবার তারা এতগুলো প্রশ্নের উত্তর পাচ্ছেন না। প্রত্যেকটা ঘন্টায় সেদিন তাদের সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেটা তাদের দুঃস্বপ্নের মতো প্রতিদিন তারা করছে এবং আমার বলতে খুব খারাপ লাগছে তাদের সামনে, বাকি জীবনও তাদের দুঃস্বপ্নের মতো তারা করবে। এই স্বস্তিটুকু, এই সান্ত্বনা, বিচার তারা পাবেন, এই মলমটুকু আমরা সবাই মিলে সবার দায়িত্ব, সবার দায় আছে, এটুকু কি তাদের সান্ত্বনা দিতে পারি না আমরা? বলছি দেখো, যেদিনকে ফার্স্ট দিনকে সিবিআই গেল না, পশ্চিমবঙ্গ সরকারের মানে পশ্চিমবঙ্গ সরকার পুলিশেরা রিপোর্ট ফাইল করেছিল, যেহেতু আমরা মামলাটা করেছিলাম সেই রিপোর্টের কপি আমাদের কাছে এসেছিল। রিপোর্টের কপি দেখে আমি না অবাক হয়ে গেছিলাম। দেখো, আমি লেম্যান, মানে অ্যাজ পার মেডিকেল সায়েন্স আমি অজ্ঞ, আমি মূর্খ, মেডিকেল সায়েন্স আমার কোনো ধারণা নেই, কিন্তু ডাক্তাররা তো তা নয়। রিপোর্টটা আসলো কি, যে ডাক্তাররা রিপোর্ট করেছে আ গার্ল ইজ লাইং ইন আনকনসিয়াস স্টেজ। 10:30 নাগাদ একটা মেয়ে, সেখানকার পিজিটি, সে জীবিত কার মৃত ডাক্তাররা দেখে বুঝতে পারেনি? ইয়ার কি হচ্ছে ফার্স্ট প্রশ্ন। সেখানে আমি বলা উচিত না যে ভিডিও ভাইরাল হয়েছিল, মানে সেটা যে কোনো লেম্যান বলে দেবে। আমি তাও বলে না, আমি বললাম আমি লেম্যান, আমি বুঝি না, ডাক্তাররা তো বোঝে। আমার প্রশ্ন হয় সুমনদা, আজকে যারা হোলি অ্যান্ড দাও বলছে, তোমার আজকে লাইভ দেখছো অনেকে, আশা করি তোমার এই শোটা, জুনিয়র ডক্টর ফ্রন্টের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যার আন্দোলন সব ডাক্তারের কাছে রিকোয়েস্ট আছে, তারাও কোনো মায়ের ছেলে, কোনো বোনের ভাই বুকে হাত দিয়ে একটা সত্যি কথা আজকে অন্তত বলে দিক পিএম রিপোর্টের সময় তারা থেকে কি করলো, বলে দিক ওয়াল ভাঙার কথাটা আগে কেন বলেনি, বলে দিক যখন আক্তার আলী ফার্স্ট কমপ্লেনটা করেছিল ওখানকার ইস্যু নিয়ে, আক্তার আলীকে তারা সাপোর্ট কেন করেনি? বায়োমেডিক্যাল ওয়েস্ট কী জিনিস আমি নাই জানতে পারি, ডাক্তাররা জানে, তখন তারা ডাক্তার আলীর পাশে কেন দাঁড়ায়নি? আক্তার আলী যখন সার্ভিস ব্রেক হলো তখন তারা কেন দাঁড়ায়নি? এই উত্তরগুলো তারা দিক। আছে চেস্ট মেডিসিনের কথা হচ্ছে, তারা তো অনেক বড় বড় কথা বলছে, এখনও বলছে। ইনফ্যাক্ট জুনিয়র ডক্টর ফ্রন্টে যে ট্রাস্ট ফর্ম হয়েছে তার মধ্যেও একজন মহিলা আছে যে এই সাইনটা করেছিল, সে আজকে এসে স্বীকার করুক কেন কি লুকানোর চেষ্টা করছিল। তারা নয় কিছু লুকানোর চেষ্টা করছিল, তরুণ ইঙ্গিত করছে, কিন্তু সেটা বের করার দায়িত্ব কার?
তদন্তকারী সংস্থা সিবিআই, তারা বের করছে না কেন সত্যটা? আমি আসবো, কিন্তু তার আগে এর পাশাপাশি আরেকটা মারাত্মক ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে এই আরজিকর মেডিকেলে যখন একদিকে 14ই আগস্ট রাজ্য জুড়ে রাত দখলের লড়াই, মহিলারা রাস্তায় নেমেছেন, তখন লাঠি বাঁশ নিয়ে চূড়ান্ত তাণ্ডব চলল। এমার্জেন্সি থেকে, নার্সিং স্টেশন থেকে, মেডিকেল স্টোর থেকে, ইএনটি ডিপার্টমেন্ট গুঁড়িয়ে দেয়া হলো, কার্যত গুঁড়িয়ে দেয়া হলো। দেখাবো। রাত পোহালেই আরজিকর মেডিকেলের ধর্ষণ খুন কাণ্ডের রায় দেবেন শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস। তার আগে এখনো অবধি অনেকেই যে প্রশ্নের উত্তর জানতে চাইছেন তা হলো, ধর্ষণ খুন কাণ্ডে কি ধৃত সঞ্জয় রায় একা জড়িত? তথ্য প্রমাণ লোপাট কি হয়েছিল? 14ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে কেন ভাঙচুর চালানো হয়েছিল? তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যে সেমিনার রুমে যাওয়ার জন্যই কি হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা? কারা পাঠিয়েছিল তাদের? তথ্য প্রমাণ লোপাট হলে কাদের লাভ? পুলিশ কেন ভাঙচুর হতে দিয়েছিল? সেখানে কিছু তথ্য প্রমাণ লোপাট করার কাজকর্ম ঘটেছিল, সেইগুলোকে একদম গোড়ার থেকে মিটিয়ে দেওয়ার জন্য খুব সুকৌশলে ফরেন্সিক এক্সপার্টদের বুদ্ধি নিয়ে, যারা ওই ক্রাইম সিনে যাদের দেখা গেছিলো তাদের অবশ্যই তাদের পরামর্শ মতে তো কিছু হয়েছিল, তাই কারণে তো ভেঙে দেওয়া হলো। এটা তো বুঝতে বিষয় রকেট সায়েন্স লাগে না। তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে মহিলাদের রাত দখলের দিনই আরজিকর মেডিকেলে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। একেবারে লন্ডভন্ড অবস্থা, সব ভেঙে গুড়িয়ে চুরমার করে দেওয়া হয়েছে। আমরা ভেতর দিকে যত যাচ্ছি তত কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে বিভাগ, সেই বিভাগ কিন্তু এই রকম অবস্থায় রয়েছে। ট্রলি অ্যাসিস্ট্যান্স বুথ, এখানে নার্সিং স্টেশন, সমস্ত কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। পুলিশের সামনেই জরুরি বিভাগ থেকে শুরু করে নার্সিং স্টেশন, মেডিসিন স্টোর, এইচডিইউ, ইএনটি বিভাগ সহ 18টি জায়গা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এই মুহূর্তে এটাই হচ্ছে এমার্জেন্সির অবস্থা। একদল দুষ্কৃতী, সংখ্যায় তারা 30, তারা আচমকায় এখানে ভেতরে ঢুকে পড়ে। ঘড়ির কাঁটায় তখন ঠিক 12:15। তারপরে নির্বিচারে পুরো ঘর তারা ভাঙচুর করেছে, একের পর এক ঘর। এগুলো হচ্ছে এমার্জেন্সি বিভাগ, আমরা দেখছি একেবারে সব ভাঙচুর করেছে। তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দুর্বৃত্তদের গন্তব্য কি ছিল সেমিনার রুম? এই প্রশ্ন আরো জোরালো হয় এই ভাইরাল ভিডিও থেকে। মিডিয়াতে দেখিয়েছে ছোট ছোট ট্রাকে করে কারা এসেছে। বেলগাছিয়া তো মূলত লিড করেছে, তার সঙ্গে কামারহাটি থেকে শুরু করে বহু জায়গা থেকে ছোট ছোট গাড়ি করে কয়েক হাজার মব অ্যাসেম্বল করা হয়েছিল এবং সব নন তৃণমূল কংগ্রেসের লোক। সিপি সেখানে রাত্রি 12টায় পৌঁছান, রাত্রি 2:40 বেরিয়ে যান এবং ফেস টাইম কলে মুখ্যমন্ত্রীকে বলে যান যে অপারেশন ইজ ওভার, অর্থাৎ এভিডেন্স সব ডিস্ট্রয় করে দিলাম। যা যা হয়েছে পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং তার উপর দাঁড়িয়ে তদন্ত হচ্ছে, সিবিআই তদন্ত তারা চেয়েছিলেন। বিরোধীদের তো মানে আনন্দ হয়েছিল সিবিআই তদন্ত হওয়ায়, তখন তো অনেক রকম কথা শুনলাম। তো সিবিআই তদন্ত খতিয়ে দেখেছে। এর সঙ্গে আরও এক বিতর্কের সূত্রপাত হয়। যে সেমিনার রুমে চিকিৎসকের দেহ মিলেছে, ঠিক তার উল্টো দিকের ঘরের দেওয়াল এভাবেই ভেঙে ফেলা হয়। অভিযোগ ওঠে তথ্য প্রমাণ লোপাটের। কিন্তু সেমিনার হলের পাশের ঘর সংস্কারের নির্দেশ কে দিয়েছিলেন? এই প্রশ্ন ঘিরে বিতর্ক যখন তুঙ্গে, তখনই সামনে আসে 10ই আগস্ট পূর্ত দপ্তরকে লেখা সন্দীপ ঘোষের চিঠি। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারকে দেওয়া এই চিঠিতে লেখা হয়, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের জন্য ডক্টরস রুম এবং তার সংলগ্ন পুরুষ ও মহিলাদের পৃথক শৌচালয়ের অভাব রয়েছে। আপনাকে অনুরোধ করা হচ্ছে যে রেসিডেন্ট ডাক্তারদের দাবি মতো দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিন। স্বাস্থ্য ভবনের বক্তব্য অনুযায়ী সন্দীপ ঘোষের সই করা অর্ডারের সঙ্গে একটি নোটও দেওয়া হয়েছিল। তাতে বলা হয়েছিল যে কোন জায়গায় সংস্কার করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে হাসপাতালের অভ্যন্তরীণ কমিটি। এই সিদ্ধান্ত যে যৌথভাবে নেওয়া হয়েছিল সেই সংক্রান্ত নথিও প্রকাশ করেছে স্বাস্থ্য ভবন। তাতে লেখা আছে 10ই আগস্ট চেস্ট মেডিসিন বিভাগে যৌথভাবে পরিদর্শন করা হয়। কোথায় কি কাজ হবে তার তালিকা এবং পরিদর্শনের সময় কারা কারা ছিলেন তাদের স্বাক্ষরও রয়েছে এই নথিতে। তাতে সই ছিল আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের তৎকালীন প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর। কি এমন সন্দীপ ঘোষের দায় পড়লো যে হঠাৎ করে ওই দিনকেই কেন দেওয়াল ভাঙা হয়েছিল? অবশ্যই তথ্য প্রমাণ লোপাট হোক বা না হোক, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা তো হয়েছেই। সেটা তারা সফল হয়েছে কিনা সেটা তো তদন্তকারী সংস্থা বলবে।
চেষ্টাটা তো আমরা সবার চোখে দেখতে পেরেছি। দেওয়াল ভাঙার বিষয়টি ওঠে সুপ্রিম কোর্টেও, কিন্তু এই ভাঙার নেপথ্যে কি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়ে থাকলে কারা এটা করাচ্ছিল? বহু প্রশ্নের উত্তর এখনো অধরা। উত্তর কি কোনোদিন পাওয়া যাবে, নাকি রহস্যের ঘেরাটোপেই থেকে যাবে সবকিছু? ব্রতদীপ ভট্টাচার্য, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ডক্টর উপেন বিশ্বাসের কাছে আসব। উপেনদা, এক হচ্ছে যে এতগুলো উত্তর না পাওয়া প্রশ্ন, একেবারে পরিবার, বাবা মায়ের খুনের সঙ্গে যারা জড়িত অথবা যে জড়িত, তথ্য প্রমাণ লোপের সঙ্গে যারা জড়িত, এই সমস্তগুলো যাদের দিকে অভিযোগের আঙুল, আপনার এখনো পর্যন্ত চার্জশিট দেখে কি মনে হচ্ছে? আমি রায় নিয়ে আইনত কোনো রকম অ্যাজিউম করতে আমরা পারি না, সম্পূর্ণ বেআইনি হবে, কিন্তু তদন্তের কোথায় কতটা অবকাশ আছে? আমি বলছি কি, মুভিং ফরওয়ার্ড, আমি প্রথম থেকেই সুপ্রিম, আমার কাছে তো এইটা প্রথম কিছু মনে করতে হবে যে একটা প্রথম যখন এই আমাদের হাইকোর্টে যে দরখাস্ত এরা করেছিল এবং হাইকোর্টের চিফ জাস্টিস যে অর্ডারটা দিয়েছিল, আমি তোমাকে বলি, আমি লাইন বাই লাইন মাঝে মধ্যে এখনও পড়ি। ইট ইজ অ্যান এক্সেলেন্ট অর্ডার এই চিফ জাস্টিস দিয়েছিল। এবং আমি বলবো কি, সুপ্রিম কোর্ট মনিটরিং না করে যদি এইটা হাইকোর্টের চিফ জাস্টিস মনিটর করতেন তাহলে হয়তো এই অবস্থা হতো না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই কেসটা আইসোলেটেড অবস্থায় দেখা যাবে না। তুমি একটা জিনিস দেখিয়েছো এখন, আমার মনে আছে না, প্রথম দিনে যেদিন মনিটরিং হয় সেই দিনই চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এই কথাটা উঠিয়েছিলেন এবং সেই দিনই অর্ডার দিল যে সিআইএসএফ পোস্টিং হবে। একটা রাজ্যে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ল অ্যান্ড অর্ডারের জন্য সিআইএসএফ পোস্টিং করা হয়, দ্যাট ইজ দি এন্ড অফ আওয়ার কনস্টিটিউশন। 16 তারিখ এর থেকে আর লজ্জা থাকতে পারে না। এবং সেইখানেই চিফ জাস্টিস বোঝাতে চেয়েছিলেন যে আপনারা কিচ্ছু তদন্ত করেননি, দেয়ারফর আইসোলেশন করতে সমান করা যাবে না। ওই যে তার পোস্টিং হলো, তাকে যেদিন এই ঘটনা ঘটলো সঙ্গে সঙ্গে সে বললো আমি রিজাইন করছি, সাথে সাথে আর একবার অন্য জায়গায়, সেখানেও সুপ্রিম কোর্ট বললো সেদিন দ্বিতীয় দিন যে সঙ্গে সঙ্গে সে বলল যে আমি রিজাইন করছি, সঙ্গে সঙ্গে তাকে কেন আর একটা হাসপাতালের বড় কর্তা করা হলো, একটা কোশ্চেন। অতএব এইটা কিন্তু আমরা আলাদা আলাদা করে দেখতে পারবো না, এবং এই যে যারা ভাঙচুর করেছে সেটাও আলাদা করে আমি দেখতে পারবো না। অতএব আমি দেখতে পাচ্ছি, ধরে নিন মা বাবা, ধরে নিন ওই কালকে কি হোক না হোক ছেড়ে দিন, আমরা যেখান থেকে আবার শুরু করব, সিবিআইকে তো আমরা ছাড়বো না। যে এমন সব কথা রয়ে গেছে তাদের বিভিন্ন সময়, কোর্টকে বলেছে, এই কোর্টকে আমি কিন্তু প্রত্যেকবার দেখেছি যারা এই কোর্টে কি বলছে তারা, আর সুপ্রিম কোর্টই বা কি বলছে সেইখানে একটার পর একটা। উপেন্দ্র, জাস্ট আমি যোগ করি যে 15ই সেপ্টেম্বর বা 17ই সেপ্টেম্বর যে রিমান্ড লেটারগুলো সিবিআই শিয়ালদা কোর্টে দিয়েছে, হ্যাঁ আপনিও পড়েছেন, আমিও পড়েছি, একদম। তো সেখানে বলছে কি যে লার্জার কনস্পিরেসি, যে তাহলে লার্জার কনস্পিরেসি মানেটা কি? এই কি রামশ্যাম যদুমধুর কনস্পিরেসি নাকি? সেটা বড় যারা উপরের দিকে তাদের লার্জার কনস্পিরেসি তখনই হয়, ইনসিডেন্টালি সমান। এই লার্জার কনস্পিরেসিটা তোমার এই উপেন্দা প্রথম ওই কথাটা শুরু করে। অতএব আমি বলি কি, মা বাবা, আমরা এখানে ছেড়ে দিচ্ছি না, যে দেখি না কি হয় না হয়। এর 1, 2, 3, 4 করে আপনি যতগুলো প্রশ্ন করেছেন আমার কাছেও সেই প্রশ্ন আছে, এবং কিভাবে আমরা তদন্ত করাবো সেই পদ্ধতিও আমার কাছে আছে। দেয়ার ইজ অলওয়েজ এ ওয়ে আউট। মানে সবকিছু ছেড়ে দিলে চলবে না, সবকিছু ছেড়ে দিলে চলবে না। আর একটা কথা আমি সুমনদা আমাদের বলছি, আমাদের রাজনৈতিক পরিচয় আপনার দেখা দরকার নেই, এখানে দুজন আছি আমরা আইনজীবী, আপনার এইটুকু অ্যাসুরেন্স আমরা দিতে পারি। না, আমি বলছি একজন মেয়ের বাবা হিসেবে আপনারা লিগ্যালে যাবতীয় যা কিছু হেল্প লাগবে, লিগ্যালে আমাদের আমরা যেমন সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলাটা করেছি, সে এখনো পর্যন্ত জেলে আছে, আপনার এই মামলাটার জন্য আমি বলি মেয়ের বাবা হিসাবে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে না, যাবতীয় লিগ্যালি যা করার দরকার আমরা করবো, এটা এখানে শেষ হতে পারে না। না শুনুন, আমি একটা কথা বলি অদূরভাবে, যে দলটা তরুণ করে
সেই দল যারা কেন্দ্র চালায় সরকার, সেইখানে দাঁড়িয়ে তোমার স্বরাষ্ট্রমন্ত্রীর বাইরে ভাবা শুরু করো। ওনাদের সময় পেল না, এরকম একটা ঘটনা রাজনীতি নিয়ে যেখানে ওনার সঙ্গে দেখা করতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী। আমি ওনাদের কাছে আসবো, তার আগে ফিরদৌসের কাছে আসবো। খুব পরিষ্কার আমি কেন রিমান্ড লেটারের কথা বললাম। সেই রিমান্ড লেটার তো এই প্রশ্ন তুলেছিল যে প্রশ্নে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জে.বি. পাদ্রিওয়ালা তিনি বলেছিলেন আমার 30 বছরের কর্মজীবনে এই জিনিস দেখিনি। কোন জিনিস? সেটা হচ্ছে সকাল 9:30টায় দেহ উদ্ধার হয় আর রাত 11:30টায় এফআইআর দায়ের হয়। 14 ঘন্টা লাগলো এফআইআর করতে। অর্থাৎ এই কারণগুলো আমি বলছি এটা শুধু কোনো একজন, যেভাবে সিবিআই রিমান্ড লেটারে বারবার দাবি করেছে এটা একজন থানার ওসির ইচ্ছে, তাই কি সেটা হতে পারে? এই প্রশ্নগুলো তো থাকবেই। এইখানে হচ্ছে উত্তর না পাওয়া প্রশ্নগুলো। এখানেই হচ্ছে লার্জার কনস্পিরেসি অথবা প্রভাবশালীদের প্রভাবের সম্ভাবনা। ফিরদৌস, দেখুন আপনি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখাচ্ছিলেন এই হাসপাতালে ভাঙচুরের ঘটনা। এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত ওই ভাঙচুরের ঘটনার তদন্ত করছে কলকাতা পুলিশ। ওই ঘটনা যে চাক্ষুষ করেছিলেন, ওই স্থলে উপস্থিত ছিলেন, সে একটা কলকাতা পিটিশন, একটা কলকাতা হাইকোর্টে একটা পিটিশন দাখিল করেন। কি না, সে ওই ভিড়ের মধ্যে উপস্থিত ছিল, দেখলো হঠাৎ করে ওই ভিড় থেকে 60 থেকে 70 জন, খুব বেশি জন ছিল না, আপনাদের ক্যামেরাও ছিল, একদম তারা গেল, পুলিশ হঠাৎ করে উবে গেল, কলকাতা পুলিশ। সেই কলকাতা পুলিশই এখন তদন্ত করছে। আমি সত্যি একটা জিনিস আশ্চর্য হয়ে যাচ্ছে এবং প্রশ্নও করছি। সেটা হচ্ছে দেখবেন এই যে আমরা যখন শিক্ষা দুর্নীতি তদন্ত হচ্ছে, শিক্ষা দুর্নীতি তদন্ত হতে দেখবেন ওই যে মিউনিসিপ্যালিটি স্ক্যামের তদন্ত শুরু হলো, তখন এটা নিয়ে কিন্তু প্রশ্ন করে পশ্চিমবঙ্গ সরকার আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল, চ্যালেঞ্জ করে যে না, মিউনিসিপ্যালিটি স্ক্যামের তদন্ত কখনোই করা উচিত নয়, কারণ স্টেটের এজেন্সি রয়েছে। তখন এই যে তদন্তকারী সংস্থা বলেছিল এদের মধ্যে একটা অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে, ইন্টারমিঙ্গলিং পয়েন্ট রয়েছে। এই যে ঘটনাটি, এই ঘটনাটি নিশ্চিতভাবে যে এই 60-70 জনকে কারা পাঠালো, তাদের পিছনে মোটিভ জানি না যে কেন তারা আজীবনে ভাঙচুর করলো। এখানে এটাই চাইলে এই ঘটনারও তদন্ত করতে বারবার দেখা হচ্ছে না। তুমি একটু আগে বললে গুড়াপোই রাজ্য পুলিশ করেছে, কুলতলিও রাজ্য পুলিশ করেছে, কুলতলিও রাজ্য পুলিশ করেছে, বিশাল বস্তার কথা বলবো না আমি। আর দ্বিতীয় কথা দেখো, এই যে বারবার বলছিলাম না ওনারা নিজেরা স্বেচ্ছায় করেছিলেন বা কোনো প্রেসারে করেছেন আমি জানি না, এই আন্দোলনটা পরবর্তীকালে সম্পূর্ণ রাজ্য সরকার ভার্সেস হয়ে গেছিল। আমার তো প্রশ্ন আরো বেসিক, যে কলকাতা পুলিশ কেন এই মা এবং বাবার আস্থা অর্জন করতে পারলো না? সেই প্রশ্ন সেই আয়নার সামনে তো প্রত্যেককে দাঁড়াতে হবে। আমি বলছি উপেন বিশ্বাস ওয়ে আউটটাও বলছেন যে এরপরেও মানে সব রাস্তা, অনেক বহু রাস্তা খোলা আছে। এর উপর ভরসা করেই ওই যে চার্জশিটে যে পয়েন্টটা রেখেছে এটার উপরে ভরসা করেই আমরা হাইকোর্টে এই প্রশ্নগুলো তুলেছি এবং হাইকোর্ট সেটার ক্লারিফিকেশন সুপ্রিম কোর্ট থেকে আনতে বলেছে, নইলে তো হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ মামলাটা শুনতে পাচ্ছে না। আমরা সুপ্রিম কোর্টেও একটা আপিল করেছি, আগামী সপ্তাহে হয়তো শুনানি হবে। যদি সুপ্রিম কোর্ট ছেড়ে দেয় হাইকোর্টকে তো ভালোই, আর যদি না ছাড়ে তাহলে সুপ্রিম কোর্টকেই আমরা বলেছি তাহলে আপনি প্রপার যে মনিটরিং সেটাকে আপনাকে করতে হবে। আমরা এইভাবেই অ্যাপ্লিকেশনটা আবার একটা সুপ্রিম কোর্টে দিয়েছি। একদম আমরা শুধু যদি আবার উনি কেসটা পাঠিয়ে দেন হাইকোর্টে তাহলে তো আমরা খুবই ভালো। এখানে একটা প্রসঙ্গ আমাদের না বললে মানে মিস হয়ে যাবে। যিনি আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রথম আমরা লয়ার অ্যাপয়েন্ট করেছিলাম, যে কোনো কারণে ওনাকে বললাম আপনি সুপ্রিম কোর্টটা ছেড়ে দিন, আপনি লোয়ার কোর্ট হাইকোর্টটা দেখুন। যাক উনি সেন্টিমেন্টের ব্যাপারে নিলেন, যাই করলেন, উনি বললেন না ছাড়ি যদি সবটাই ছেড়ে দেবো। উনি ছেড়ে দিলেন, তখন এই বৃন্দা গোভার অ্যান্ড কোম্পানির সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগটা হয়। এই বৃন্দা গোভার অ্যান্ড কোম্পানি এরা কি করলো, এদের মনে হয় মানে কি বলবো, আজকে এখানে লাইভে বসে দুইজন আইনজীবী আছে, এদের মনে হয় আইন প্রথম থেকে শেখাতে হবে, এরকম কাজটা আমাদের সঙ্গে করলো। এবং সঙ্গে সিবিআই যুক্ত। যেদিন প্রথম ট্রায়াল শুরু হয় আমার প্রথম সাক্ষী ছিল, লয়ার আমাদের বাড়িতে এলো রবিবার দিন, সোমবার দিন 11 তারিখ আমার সাক্ষী, 10 তারিখ আমাদের বাড়িতে এলো। যখন লয়ার এলো 5 মিনিটের মধ্যে সিবিআইয়ের যে আইও যিনি সীমা পাউজা উনিও এলেন। না কিসের জন্য এলেন, উনি আমাকে সমন দিতে এলেন যে আগামীকাল কোর্টে সাক্ষী আছে, আপনি কোর্টে যাবেন। তখন আমার বাড়ির লোক বললো না, ওনাকে একলা ছাড়বো না, উনি মেয়ের কথা বলতে পারে না, মেয়ের কথা বলতে গেলে বারবার কেঁদে ফেলে, আমরা সঙ্গে কেউ না কেউ যাব। তখন আমাদের লয়ার এবং সীমা পাউজা বললেন আপনারা কোর্টে ঢুকতে পারবেন না, আমি সিআইএসএফ স্কোয়াড করে ওনাকে নিয়ে যাব এবং বাড়িতে পৌঁছে দিয়ে যাবো আমার দায়িত্বে। আমি গেলাম, সাক্ষী দিলাম। তখন যখন আমার সাক্ষী হয়ে গেল তারপর দিন থেকেই কিন্তু আমি কোর্টে যেতে পারি, কিন্তু
সিবিআই এবং আমাদের লয়ার আমাদের কোর্টে ঢুকতে দিল না। বলছেন কি আপনাদের না, প্রথম দিন থেকে আমরা কোর্টে ঢুকতে পারিনি। তারপরেই আমরা এইটা নিয়ে অবজেকশন শুরু করি। বিভিন্ন জায়গাতে আমরা জানতে তো পারি, আমাদের সঙ্গে বিভিন্ন লোকের যোগাযোগ হয়। মানে এখন তো অনেক দিন হয়ে গেছে, অনেক কিছু একটু অভিজ্ঞতাও হয়েছে। তখন আমরা যখন এই ব্যাপারটা প্রোটেস্ট করলাম আমাদের লয়ারকে, তখন ওনারা আমাদের উইদাউট নোটিশে বিকালবেলায় লোয়ার কোর্টে ওনারা বললেন যে আমরা এই কেসে আর থাকবো না। তখন আমরা সেই 6:30 5টার সময় বেরিয়ে আমরা বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করে এখন যারা লয়ার আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের অ্যাপয়েন্টমেন্ট দিই আমার এই মেয়ের কেসে। বৃন্দা গোপাল সত্যি কথা কি আমাদের থেকে টাকা পয়সা নেননি, এখন যারা করছেন তাদের আমরা টাকা পয়সা দিয়েই করাচ্ছি। এবং আমরা বলেছি না, ওরকমভাবে করতে হবে না কাউকে কাজ। লোয়ার কোর্টে যারা আছে, যারা এখন লুটছেন, 2-3 উকিল, তারা বলছেন যে আপনি আমাদের খরচের টাকাটা দেবেন, আপনি আমাদের ফিস দিতে হবে না। আমরা ঠিক আছে তাই হবে, কিন্তু লজ্জা পাবে না, যখনই তোমার যা খরচা হবে আমার থেকে নেবে। এবং এখন যারা লড়ছেন তাদের ওপর আপনাদের মোটামুটি আস্থা পাচ্ছি। এবং তারা যেদিনই আমাদের কোর্টে নিয়েছে, যেদিন দায়িত্ব নিয়েছে, পরদিন থেকে আমরা কোর্টে যাচ্ছি। এবং জজ নিজে আমাদের ডেকে বলেছেন যে একদিন আপনাদের দেখতে পাইনি কেন। তখন আমরা বললাম যে বিষয়টা, এবং দিনের শেষে যে সমস্ত প্রশ্নগুলো জজের মনে আসে সেগুলো আমাদের কাছে জিজ্ঞেস করেন এবং জেনে নেন বিষয়টা। আজ পর্যন্ত প্রথম শুনুন, আমরা দেখলাম তো, আমরা যে কোর্টে দাঁড়িয়ে থেকে আমাদের সামনে মিথ্যা কথা বলছে সাক্ষী দিতে গেলে তাকে আমাদের দরবার ভাবতে হবে। সেই জিনিসটা প্রথম দিকে হয়নি। এই যে সেমিনার রুমে 9:30টার সময় আমার মেয়ের বডি উদ্ধার হয়েছে, এটা পুরো প্ল্যানমাফিক কেন দেখুন। ওই 9:30টার সময় যারা যারা আমার মেয়ের দেহ আবিষ্কার করেছে তারা সবাই ওই চত্বরেই ছিল। মানে ওরা ঠিক করে নিয়েছে আমরা আগের থেকেই প্ল্যান প্রোগ্রাম করেছি 9:30টার সময় আমরা দেহ আবিষ্কার করব। আমাদের এখন সেরকমই মনে হচ্ছে। এবং তাদের সাক্ষীর মধ্যে সমস্ত কথাগুলো রেখেছে। আজকে আগস্ট মাসে রাত্রিবেলা 3টের সময় আমার মেয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে, হসপিটালের কম্বল, আবার কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। আমি এটা মানে কোনো রকমভাবে আমি মানতে আমার থেকে মানে ক্লাস 9-এ যখন পড়ে তখন থেকে মানে রাত 4টে অবধি জাগে। কোনোদিন ঘুম না পেলেও মানে শোয় না। ও যেদিন 36 ঘন্টা ডিউটি থাকে তার পরের দিনও বাড়িতে গিয়ে ও রাত 4টে অবধি পড়াশোনা করে। এবং ওর মেধার জোরেই ও এখানে এসেছিল। সেখানে যেদিন নাইট ডিউটি থাকে একদিন বাড়িতে গিয়ে বলে, মা পেশেন্টের এত প্রেশার ছিল সারা রাত একটুও শুতে পারিনি। কোনো দিন হয়তো বলে, মা 4টের সময় এই একটুখানি শুচ্ছি, তুমি আমাকে 7টার সময় একটু ফোন করো। সেই মেয়ে রাত 2টোর সময় কম্বল গায়ে দিয়ে ঘুমালো আর 9:30 অবধি তাকে কারো প্রয়োজনই হলো না। এটা একটা হাস্যকর জিনিস। ওর ইউনিটে একমাত্র সিনিয়র ডাক্তার তখন ওই পেশেন্ট হসপিটালে, 75টা পেশেন্ট যেখানে। আমি কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এই যে যেদিন ইনকোয়েস্ট রিপোর্ট হয়, ওই ইনকোয়েস্ট রিপোর্টের দিন আপনার মেয়ের বোধহয় কোনো ক্লাসমেট বা কেউ ওই ইনকোয়েস্ট রিপোর্টেতে বা উনি ওখানে উপস্থিত ছিলেন, একজন ডাক্তার। তার কী নাম মনে পড়ে? যাই হোক একজন ছিল, তাই তো? উনি কি বলেছিল? ওর বডি দেখে কিছু বলেছিল উনি? না, আমাদের সঙ্গে কথা হয়নি। হ্যাঁ, আমাদের সঙ্গে তো কথা হয়নি, কথা বলেনি উনি। না, কিন্তু উনি কিন্তু উপস্থিত ছিলেন ইনকোয়েস্ট রিপোর্টের সময়, সই তো করেছেন। ইনকোয়েস্ট রিপোর্টে ওনার সই আছে, ও সাইনও আছে, তাই তো? কি জানি না। আচ্ছা, সে কিন্তু দিয়াসিনী রায়, ওই ভদ্র মহিলা, মানে একজন ডাক্তার, ওই আমাদের যে মেয়েটা চলে গিয়েছে, ওর কোনো বন্ধু টন্ধু হবে, সে যা মন্তব্য করেছিল, মানে তার বডি দেখে আমি এখনও আমার কাছে ওটা খুব বড় এভিডেন্স বলে মনে হচ্ছে। মানে তখনই মনে হয়েছিল আমার, এখনও মনে হয়েছে। অতএব আমাদের বিভিন্ন লোক, এই যে আমি ফিরদাসকে বলবো, ফিরদাস ওই কেসটা তুমি করিয়েছ, অতএব এই যে এখনও আমাদেরই করতে হবে আবার। ফিরদাস, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনার রাজনীতি পরে করো ভাই, আমি ওর সাথে আমার কোনো রাজনীতি নাই, আমার সাথে কোনো রাজনীতি নাই। ও আমার কোথা থেকে কোথায় টেনে এনেছিল, আমরা এই ব্যাপারটা একদম শেষে এটা আপনাকে বলতে পারি। আমি বলছি, দেখুন এই গোটা অনুষ্ঠানে একটা জায়গায় আমার চোখে জল এসে গেছিল। একজন মা যখন মেয়ে সম্পর্কে বলছে যে ওর নাইট ডিউটি থাকলেও বাড়ি ফিরে এসে 4টে অবধি পড়ে। এটাই হয় জানেন, পড়তো না। আমি বলছি সারা জীবন
এই মায়ের কাছে, এই বাবার কাছে তার মেয়ে স্মৃতিটা আঁকড়ে তাদের বাকি জীবনটা তাদের বাঁচতে হবে। বারবার এই যতক্ষণ আমরা 1-1.5 ঘন্টা অনুষ্ঠান হয়েছে, দুজনে অবিশ্রান্তভাবে কেঁদে যাচ্ছেন, কথা বলছেন, চোখের জল ঝরছে। আমি বলছি যে প্রতিশ্রুতি দেওয়ার জায়গাতেও আমরা নেই, আমরা দিতেও পারি না, কিন্তু এইটুকু আপনাদের দুজনকে বলতে পারি যে আপনাদের সুবিচার এবং মেয়ের বিচার চাওয়ার লড়াইয়ে শুধু এই পশ্চিমবঙ্গ, এই দেশ নয়, গোটা পৃথিবী আপনাদের সঙ্গে আছে। আমি শুভেচ্ছা, প্রার্থনা আর এই দিক থেকে যারা হয়তো দেশের বাইরে, তারাও এই মুহূর্তে প্রত্যেকে হাত জোড় করে প্রার্থনা করছে যে আপনারা সুবিচার পান। তার কারণ অভয়া বা তিলোত্তমা শুধু আপনাদের মেয়ে নয়, আমাদের সবার মেয়ে, আমাদের সবার বোন, আমাদের সবার কন্যা। আমি এর বাইরে সত্যিই কিছু বলতে পারি না। আমি বলছি যে আমার মনে হয় আমরা শুধু আশা করতে পারি যে এই মা এবং বাবা তারা যেন সুবিচার পান। এত কষ্ট করে মেয়েকে মানুষ করেছিলেন, ডাক্তার করেছিলেন, নীতিনিষ্ঠ সেই ডাক্তার দিনের পর দিন মানুষের সেবা করেছেন, তার এই ভয়াবহ মৃত্যুর পর অন্তত বিচারটুকু যেন পান। আর তার বাবা মায়ের এবং পরিবারের এই যে সব উত্তর না পাওয়া প্রশ্ন, এই প্রশ্নের যেন তারা উত্তর পান, বিচার যেন তারা পান। আমি বলছি খানিকক্ষণ আগে কথা হচ্ছিল, বিভিন্ন মিলেমিশে আছে নানা প্রশ্ন, তার সঙ্গে আরেকটা এই আর.জি. করকে ঘিরে দুর্নীতির প্রশ্নটাও, তাতে আলাদা তদন্ত হচ্ছে। আমি সেই বিষয়টা একবার মনে করে দেবো। আবার আমি বলছি, আপনাদের চোখের জল বৃথা যেতে পারে না, কারণ গোটা পৃথিবীর মানুষ চাইছেন এই ঘটনার একটা সুবিচার হোক। আর.জি. কর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় শনিবার রায় দেবে শিয়ালদা কোর্ট। সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দিতে না পারায় এই মামলায় জামিন পেয়ে গেছেন আর.জি. কর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এখন তিনি জেলে রয়েছেন দুর্নীতির মামলায়। সেই মামলার চার্জশিটেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অভিযোগ এনেছে সিবিআই। গত বছরের 29শে নভেম্বর আলিপুরের বিশেষ সিবিআই আদালতে যে চার্জশিট পেশ করা হয়, সেখানে দুর্নীতির ত্রিভুজের মাথা হিসাবে উল্লেখ করা হয়েছে সন্দীপ ঘোষকে। এই মামলায় সন্দীপ ঘোষের সঙ্গেই জেলে রয়েছেন হাসপাতালের সরঞ্জাম সরবরাহকারী সংস্থার মালিক বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। সিবিআই এর চার্জশিটে দাবি করা হয়, বিপুল অর্থের বিনিময়ে এই দুজনকে 6.5 কোটির বেশি টাকার বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ। কোনো কিছু তোয়াক্কা না করে নিয়ম ভেঙে এই দুজনের থেকে দ্বিগুণ দামে যন্ত্র কিনেছিলেন তিনি। তার কারণও চার্জশিটে স্পষ্ট করে দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, ধৃত বিপ্লব ও সুমন জেরায় স্বীকার করেন মোট বিলের 8 থেকে 10% কমিশন বাবদ নগদ টাকায় নিতেন সন্দীপ ঘোষ। দুজনেই দাবি করেন সন্দীপ ঘোষ একাধিকবার 10 থেকে 15 লক্ষ টাকা নেন। আমরা আশা করব যে দুর্নীতিগুলো সামনে এসছে, সেই দুর্নীতিগুলো নিয়ে সঠিক ব্যবস্থা হোক এবং স্বাস্থ্য ব্যবস্থার একটা পরিকাঠামোগত পরিবর্তন খুব প্রয়োজন। শুধু সরঞ্জাম কেনা বেচা নয়, সিবিআই সূত্রে দাবি পড়ুয়া ভর্তি নিয়েও দুর্নীতি করতে ছাড়তেন না সন্দীপ। 2024 এপ্রিলে আর.জি. কর মেডিকেলে মেরিট লিস্ট বদলে দিয়েছিলেন সন্দীপ ঘোষ। ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর কমিয়ে বাড়িয়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের জায়গা করে দেন। চার্জশিটে সিবিআই এর দাবি, কারচুপি করা মেরিট লিস্টে ছবি তুলে রেখেছিলেন হাসপাতালের আপার ডিভিশন ক্লার্ক ও একজন সহকর্মী। সেই প্রমাণ গোয়েন্দাদের কাছে রয়েছে। আমরা সবসময় আশা রাখি যে দুর্নীতির বিরুদ্ধে কোনো সময় না কোনো সময় প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা রয়েছে, যারা স্বাস্থ্য প্রশাসনে রয়েছে, তাদের সংজ্ঞা ফিরবে। তারা বুঝবে যে দুর্নীতি করে কোনো দিন জনস্বাস্থ্য চালানো যায় না। জনস্বাস্থ্য খারাপ হলে সামাজিক স্বাস্থ্য খারাপ হয়, সামাজিক স্বাস্থ্য খারাপ হলে সামাজিক পরিকাঠামো ভেঙে পড়ে। সুতরাং তারা হয়তো কোনো না কোনো সময় তাদের বোধোদয় হবে। দ্রুত বিচারের কথা যারা বলেছেন, তারা আবার রায় ঘোষণার দিন নাটক করতে যাচ্ছেন কেন? 2, তাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে যে আর কেউ ছিল কি ছিল না, তার জন্য কেসটা মনিটর করছিল সুপ্রিম কোর্ট। এখানে ট্রায়াল হয়েছে, সুপ্রিম কোর্টের সব পক্ষের আইনজীবী ছিলেন, তো সেখানে তো সমস্তটা বলার স্কোপ ছিল, সেখানে তো সবটা বলেছেন। আপনাদের বলার বিষয়বস্তুর মধ্যে সারবত্তা নেই বলেই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি। যাকে ধরা হয়েছে সে দোষী না নির্দোষ, দোষী হলে ফাঁসি, সেটা ঘোষণার দিন কালকে। ধর্ষণ খুনের মামলার রায় শনিবার। দুর্নীতি মামলা কোন দিকে এগোচ্ছে, কবে আসবে রায়, সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রসূতি মৃত্যুর ঘটনায় মেদিনীপুর মেডিকেল কলেজের একাধিক চিকিৎসকের বিরুদ্ধে এবার অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ। গতকালই আপনারা জানেন যে 12 জন জুনিয়র সিনিয়র মিলিয়ে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করেছিল রাজ্য সরকার। এবার একেবারে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু হলো, এটারই তদন্ত করবে সিআইডি।
আন্দোলনরত চিকিৎসকদের বক্তব্য যে আরজিকর কাণ্ডে প্রতিবাদ করায় রাস্তায় নামার জন্য প্রতিহিংসামূলক রাজনীতির রাস্তা নিয়েছে রাজ্য সরকার। দেখুন। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু হলো। ভারতীয় ন্যায় সংহিতার 105 ধারা অর্থাৎ অনিচ্ছাকৃত খুন, 125-এর বি অর্থাৎ গাফিলতি এবং ভারতীয় ন্যায় সংহিতার 198 অর্থাৎ সরকারি কর্মীর জেনে শুনে বেআইনি কাজ ও তাতে যদি কারো ক্ষতি হয় সেই ধারায় মামলা রুজু করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজের একাধিক চিকিৎসকের বিরুদ্ধে। এটার তীব্র ধিক্কার জানাই। একজন চিকিৎসকদের গাফিলতি যদি হয়েই থাকে তাহলে সেই গাফিলতির তদন্ত সিআইডি কীভাবে করতে পারে? সিআইডির কাছে কি অভিজ্ঞতা আছে চিকিৎসা জগৎ সম্পর্কে? তাহলে বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত, সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং সেই তদন্ত থেকে যে কনক্লুশন আছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। এখানে সিআইডি দেওয়ার একটাই প্রশ্ন যে আমরা এফআইআর করব এবং ডাক্তারদের বিরুদ্ধে মামলা করে সেই জায়গা থেকে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম অ্যাকশন নেব। মেদিনীপুরে প্রসূতি মৃত্যু আরও 3 প্রসূতির সংকটজনক শারীরিক অবস্থার জন্য শুরু থেকেই কাঠগড়ায় তোলা হচ্ছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গাল ল্যাকটেটকে। কিন্তু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে দাবি করেন এর জন্য দায়ী জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত। প্রথমে 12 জন চিকিৎসক ও জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়, তারপর এফআইআর দায়ের। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো চিকিৎসকদের বিরুদ্ধে যে ধারাগুলিতে মামলা দায়ের করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো অনিচ্ছাকৃত খুনের ধারা। আমরা জানি না যে কোন তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে সিআইডি অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছেন, বরঞ্চ আমরা এটুকু জানি যে চিকিৎসকরা চিকিৎসা করতে গিয়ে যদি কোনো ঘটনা ঘটে সেখানে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা যাবে না। এ ব্যাপারে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট একাধিকবার বিভিন্ন মন্তব্য করেছে। জুনিয়র চিকিৎসকদের দাবি, যেহেতু আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে তারা পথে নেমেছিলেন, তাই তাদের বেছে বেছে টার্গেট করছে রাজ্য সরকার। আসলে যে কারণে গোটাটা ঘটেছে যে প্রতিবাদের কণ্ঠরোধ, সেই প্রতিবাদ আমরা থামাবো না, প্রতিবাদটা করে যেতে হবে। এই যে প্রসূতি মৃত্যু ঘটলো তার জন্য কি স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের প্রত্যেকে তারা কি সাইন করে বেরিয়ে যাচ্ছিলেন? তারা কি নিজের কাজ ঠিক করে করেননি? এই প্রশ্নটা আমার তাদের প্রতি। তাদের এগেনস্টে কি কোনো ডিপার্টমেন্টাল প্রসিডিং, তাদের এগেনস্টে কি সেন্ট্রাল, তাদের এগেনস্টে কি কোনো সিআইডি তদন্ত, তাদের এগেনস্টে এফআইআর করতে হলে কোথায় এফআইআর করতে হবে তা যেন হেলথ মিনিস্টার বলে দেন। প্রতিহিংসার অভিযোগে চড়ছে রাজনৈতিক চাপানুতোরও। একটা ডক্টর যদি অ্যারেস্ট হয় তাহলে মেদিনীপুর কোতোয়ালি থানার সামনে আমরা ধর্ণা দেব। যখনই অ্যারেস্ট হবে তার কয়েক ঘন্টার মধ্যে ওখানে থানার সামনে আমরা ধর্ণা স্টার্ট করব। কেউ কোনো ভুল পদক্ষেপ করলে সরকার ব্যবস্থা নিলেই সেটাকে সঙ্গে সঙ্গে উল্টো দিকে বলা হবে ওটা অমুকের ঘটনার তমুক, তমুকের ঘটনার অমুক। যারা অনেক প্রতিবাদী আছেন, যারা প্রতিবাদ করেছেন, আমরা সবাই প্রতিবাদী, তো তারাও তো যথেষ্ট ভালো ভালো দায়িত্ব, এই স্বাস্থ্য দপ্তরই তো ভালো ভালো দায়িত্বে রয়েছেন, কেউ তো বাধা দিচ্ছে না। সাসপেন্ডেড চিকিৎসকদের পাশে দাঁড়াতে শুক্রবার মেদিনীপুর মেডিকেলে পৌঁছন মেডিকেল সার্ভিস সেন্টার, নার্সেস ইউনিটি ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরা। ময়ূর ঠাকুর চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।